শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি শুভ সন্ধ্যা সবাইকে। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। আর আমার লেখাটা দেখা যাচ্ছে কিনা আমি একটু কনফার্ম করে নিলাম। আশা করি সবাই লেখা দেখতে পাচ্ছেন। তো আপনাদের আজকে প্রথম ক্লাস 43 বিসিএস এর আজকের ক্লাসটা মূলত ম্যাথমেটিক্যাল রিজনিং এর উপর নেওয়া হবে। তো এটা একটা অ্যানালাইসিস টাইপ ক্লাস আমরা নিব, যে ম্যাথ এবং মেন্টাল এবিলিটি এই দুইটাকে আমরা আসলে একসাথে ভাবতেছি। তো এই দুইটা বিষয়কে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে যে এই দুইটা বিষয়ের কোন টপিকগুলো বিগত বছর বেশি আসে বা কোন টপিকের উপর একাধিক প্রশ্ন হয়েছে এবং প্রশ্নের টাইপগুলো কি, এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। প্রথমে দুঃখিত, পিএসসির যে সিলেবাসটা ডিস্ট্রিবিউট করা আছে সেই পিএসসির সিলেবাসটা আপনাদের সামনে একটু দেখানো আছে। যে ম্যাথ থেকে গাণিতিক যুক্তি থেকে মূলত 15 নম্বরের প্রশ্ন করা হয়ে থাকে। সো এখানে 5টা টপিক আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 3 নম্বরের করে প্রশ্ন আসে। এখন যদি আপনার বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে সব সময় হয়তোবা এটা মেনটেন নাও হতে পারে, যে সূচক লগারিদম ধারা নিয়ে টোটাল যে 3টা প্রশ্ন আসবে এটা ম্যান্ডেটরি না, এর বেশিও প্রশ্ন কিন্তু আসতে পারে। সো এই অ্যানালাইসিসটা আগে যদি আপনি ভালো মতো করেন তাহলে আপনার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে, কারণ আপনি বুঝতে পারবেন যে কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে। তো এই কাজটা আমরা একবার করেছি, আমরা আমাদের কাজটা আপনাদেরকে দেখাই। আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে একদম 40 বিসিএস থেকে 20তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলোকে টপিক ধরে ধরে বসানো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তব সংখ্যা থেকে 39-40-এ প্রশ্ন আসলেও তার আগে কিন্তু একটা দীর্ঘ সময় প্রশ্ন আসেনি। এবার বর্গমূল যদি দেখেন তাহলে দেখেন বর্গমূল থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। আর বাই ডিফল্ট যদি আমি বলতে পারি, এই যে সরল এবং যৌগিক মুনাফা, এখান থেকে কিন্তু দেখেন বিগত 4 বছরই প্রশ্ন করা হয়েছে। এবং আমি একটু অ্যাড করে দেই, এই প্রশ্নগুলো মূলত সরল মুনাফা থেকেই করা হয়েছে, যৌগিক মুনাফা থেকে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন দেখা যায়নি। আচ্ছা, এরপর আমি যদি আরেকটা গুরুত্বপূর্ণ টপিকের কথা আপনাকে বলি, সেটা হলো বিন্যাস এবং সমাবেশ। দেখেন প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে এবং 35 বিসিএস এ 2টা প্রশ্ন আসতেছে। তো এই হিসাবে আমরা বলতে পারি যে বিন্যাস সমাবেশ থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। এবং দেখা যাচ্ছে মানে যতই দিন যাচ্ছে এখান থেকে একটু কঠিন প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আর সাথে সম্ভাবনাটাও পড়বেন, যদিও 40-এ আসেনি কিন্তু তার আগেও কিন্তু সম্ভাবনা থেকে অনেকগুলো প্রশ্ন দেখা গিয়েছে। তো আমরা অ্যানালাইসিসটা আরেকটু দীর্ঘায়িত করি। পরিসংখ্যানে দেখেন অনেকটাই নীল, কিন্তু ধারাতে কিন্তু অনেক প্রশ্ন আসতেছে এবং 37 বিসিএস এখান থেকে 2টা প্রশ্ন আসছিল। সো ধারাটা কিন্তু এখন অনেক বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপর দেখেন অসমতার যে প্রশ্নগুলো বিগত বছরের প্রত্যেক বছরই 35-এর পর থেকে এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে। সূচক আরেকটা ভাইটাল ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একের অধিক প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। সো এটাও কিন্তু আমরা একটা 3 স্টার সিলেবাস বলতে পারি, যে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং আপনাদেরও এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এরকম একটা অ্যানালাইসিস আমরা পুরা সবগুলো সাবজেক্টের জন্য করেছি এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে করেছি। আপনাদের যে কাজটা করতে হবে, যে আমরা তো অ্যানালাইসিস করেছি, এই অ্যানালাইসিসের কাজটা আপনারা নিজেরাও করবেন। নিজেরা করলে সুবিধা যেটা হবে, আপনি নিজে যখন প্রশ্নগুলো পড়বেন এবং প্রশ্নগুলো পড়ে ক্যাটাগরাইজড করবেন, তখন আপনি আপনার ব্রেইনের মধ্যে এটা সেট হয়ে যাবে যে এই টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে, এবং আপনি যখন পড়তে যাবেন ওই টপিকগুলো দেখা যাবে একটু বেশি বেশি পড়া হবে। তো আমরা গণিতের সবগুলো কোয়েশ্চেন অ্যানালিসিস করে যেটা দেখেছি যে গণিতের 4টা টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে, যে আমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিসংখ্যান। সো আমাদের অ্যানালাইসিস বলে যে পাটিগণিত থেকে মোটামুটি 50 থেকে 55% প্রশ্ন বিসিএস এ এসে থাকে। আর বীজগণিত থেকে মোটামুটি 30% প্রশ্ন আমরা দেখতে পারি। জ্যামিতি থেকে 5 থেকে 10% এবং পরিসংখ্যান থেকে 5 থেকে 10% মতো প্রশ্ন দেখা যায়। তো পরিসংখ্যানের ব্যাপারটা যদি আমি একটু অ্যানালাইসিস করি, পরিসংখ্যান থেকে মূলত আমরা বুঝাচ্ছি বিন্যাস সমাবেশ এখানে ইনক্লুডেড, বিন্যাস এবং সমাবেশ। আর সাথে যেখান থেকে বেশি প্রশ্ন দেখা যায় সেটা হলো সম্ভাবনা। তো এই টপিকগুলো আপনাদের একটু বেশি করে পড়তে হবে। তো ডিরেক্টলি পরিসংখ্যানের যে প্রশ্নগুলো মানে গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, ওগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না। বিন্যাস সমাবেশ এবং এই সম্ভাবনা এগুলো একটু ভালো মতো পড়তে হবে। সো চলুন আমরা আমাদের অ্যানালাইসিসটা দেখাই, প্রত্যেকটা টপিকের উপর কোন প্রশ্নগুলো আছে সেটা দেখানো আছে। আজকের ক্লাসে আমরা যে লাল দাগ যেগুলো দেয়া আছে এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সো পাটিগণিত থেকে 2টা, বীজগণিত থেকে 2টা, জ্যামিতি থেকে 1টা এবং পরিসংখ্যান থেকে 1টা টপিক আমরা আলোচনা করব আজকে। তো আমরা শুরু করে দিই।
এই 6টা টপিক সম্পর্কে আলোচনা করা হবে। আমরা একদম শুরুতে সংখ্যার ধারণা দিয়ে শুরু করব। সো সংখ্যার ধারণা এটা বিশাল একটা সেট আকারে আমরা বলতে পারি। সো আমরা একটা সাবসেট আকারে বাস্তব সংখ্যা দিয়ে শুরু করতেছি। সো বাস্তব সংখ্যার মধ্যে আপনি মূলত এবং অমূলত এই দুইটাকেই ধরতে পারবেন। আর তো বাস্তব সংখ্যা যেহেতু বলেছি, তার মানে বাস্তব সংখ্যা ছাড়াও একটা সংখ্যা আছে যেটাকে অবাস্তব সংখ্যা আসলে বলা হয় না, যেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার অথবা জটিল সংখ্যা। তো এখান থেকে এখনো প্রশ্ন আসতে দেখা যায় নাই, বাট স্টিল যেহেতু বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসতেছে, কোনো সময় যদি জটিল সংখ্যার প্রশ্ন আসে সেটা কিন্তু অসম্ভব কিছু না। তো জটিল সংখ্যার ক্ষেত্রে আই নামক একটা অপারেটর আপনাদের অপারেটর নিয়ে আপনাকে জানতে হবে। এই আই এর মানটা আমি একটু লিখে দিই। আই দিয়ে আসলে বোঝানো হয় √-1। সো এই ভ্যালুটা জানতে হবে এবং সাথে আই স্কোয়ারের ভ্যালুটা জানতে হবে যেটা হলো -1। সো একইভাবে আপনাকে আই কিউর ভ্যালু জানতে হবে বা I⁴ এর ভ্যালুগুলো হয়তো জানতে হবে। সো এখান থেকে খুব বেশি প্রশ্ন হয়তো বা করবে না, বাট স্টিল কমপ্লেক্স নাম্বারটা আসলে কি সেটা একটু জানতে হবে। আচ্ছা, সো যেখান থেকে বেশি প্রশ্ন এসেছিল বাস্তব সংখ্যার মূলদ এবং অমূলদ, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। সো এই মূলদ সংখ্যাটাকে মূলত আপনি 4 ভাগে ভাগ করতে পারেন। যেমন 0, এটাও একটা মূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার যেটা হলো 1, 2, 3, 4, ইভেন -1, -2, -3, এগুলো কিন্তু এখানে ইনক্লুডেড। এবার প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আপনারা জানেন যে এই ভগ্নাংশর হর বড়, লব ছোট, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একদম রিভার্স হয়ে যাবে, যেখানে হর হয়ে যাবে ছোট এবং লব হয়ে যাবে বড়। সো এই অপ্রকৃত ভগ্নাংশ থেকেই কিন্তু মিশ্র ভগ্নাংশটা তৈরি করা যায়। তো যাই হোক, আমরা এত ডিটেলসে যাব না, আমরা জাস্ট সংক্ষিপ্তভাবে আলোচনা করি। এবার স্পেশালি যেগুলো থেকে বেশি প্রশ্ন আসছে আমরা এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। যেমন মৌলিক সংখ্যা থেকে অনেকগুলো প্রশ্ন বিগত বছরে আমরা দেখেছি, মূলদ সংখ্যা থেকে দেখেছি এবং অমূলদ সংখ্যা থেকে দেখেছি। সো আমরা একটু মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করি। সো আমাদের প্রথম যে টপিক আমরা একটু ডিটেলস পড়বো সেটা হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। সো মৌলিক সংখ্যার ডেফিনেশন যদি আমি বলি যে মৌলিক সংখ্যাটা আসলে কি, তাহলে যার এক এবং ওই সংখ্যা ভিন্ন, ওই সংখ্যা ভিন্ন উৎপাদক নেই। এটা হলো একদম শর্ট ডেফিনেশন। যদি আমি বলি যে যে সংখ্যাটার এক এবং ওই সংখ্যা ভিন্ন কোনো উৎপাদক নেই, তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তো এখন আসলে এটা কিভাবে ডিফাইন করবো বা আপনি কিভাবে এটা চিনতে পারবেন, আমি একটু এই আলোচনাটা করি। তো আমি কয়েকটা সংখ্যা লিখি, তারপর আমরা আলোচনায় যাবো যে কোনটা মৌলিক সংখ্যা আমি বুঝবো কিভাবে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি মনে করেন এই 10টা সংখ্যা নিলাম। এবার দেখেন 2 সংখ্যাটাকে আপনি শুধুমাত্র 2 গুণন 1 আকারে লিখতে পারবেন, আর কোনোভাবে লেখা যায় না। 3 সংখ্যাটার জন্য আপনি 2 গুণন 1 আকারে লিখতে পারবেন। কিন্তু এই 4-এর ক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রম। কিরকম? যে আপনি 4-কে লিখতে পারবেন 4 গুণন 1, একই সাথে 2 গুণন 2 আকারেও লিখতে পারবেন। এবার দেখেন 5-এর ক্ষেত্রে যদি আমি বলি, আপনি শুধুমাত্র 5 গুণন 1 লিখতে পারবেন, কিন্তু 6-এর ক্ষেত্রে আপনি 6 গুণন 1 তো লিখতে পারবেনই, সাথে 3 গুণন 2 লিখতে পারবেন। আচ্ছা, তাহলে 7-এর ক্ষেত্রে, 8-এর ক্ষেত্রে, 10-এর ক্ষেত্রের মধ্যে 8 এবং 10 এই দুইটা সংখ্যা, সাথে 9ও, এদেরকে কিন্তু একাধিকভাবে লেখা যায়। যেমন দেখেন 8-কে লেখা যায় 8 গুণন 1 বা 4 গুণন 2, 9-কে লেখা যায় 9 গুণন 1 অথবা 3 গুণন 3। সো এই যে একাধিকভাবে লেখা যাচ্ছে, যাদেরকে একাধিকভাবে লেখা যাবে এদেরকে আমরা বলবো আসলে মৌলিক সংখ্যা। অর্থাৎ যাদের, দুঃখিত, যাদেরকে লেখা যাবে তারা মৌলিক সংখ্যা হবে না, যাদেরকে লেখা যাবে না তারা হলো মৌলিক সংখ্যা। যেমন ধরেন এই 2কে 1 এবং ওই সংখ্যা ভিন্ন লেখা যায় নাই, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। তারপর দেখেন 3, এটাও একটা মৌলিক সংখ্যা। 5 একটা মৌলিক সংখ্যা। 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে যেই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ভিন্ন প্রকাশ করা যাচ্ছে না বা উৎপাদক নেই, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আর যাদেরকে প্রকাশ করা যাচ্ছে, যেমন 10, 9, 8, এদেরকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে এদের নাম আমরা দিব যৌগিক সংখ্যা। এটা হলো আমাদের প্রথম যে প্রথম যে পড়ার ব্যাপার, যে মৌলিক সংখ্যা কিভাবে চিনবো। এখন সরাসরি প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা বা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। তো সেই ক্ষেত্রে আপনাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে যে মৌলিক সংখ্যা কোনটা হবে এবং মৌলিক সংখ্যা কোনটা হবে না। এই হলো এক ধরনের প্রশ্ন। আরেক ধরনের প্রশ্ন মৌলিক সংখ্যা থেকে প্রচুর দেখা যায়, সেটা হলো যে 1 থেকে, আমি প্রশ্নটা যদি আপনাদেরকে একটু বলি, প্রশ্নটা হলো 1 থেকে 100-র মধ্যে মোট মৌলিক সংখ্যা কয়টি। মোট মৌলিক সংখ্যা, এই ধরনের কিছু প্রশ্ন দেখা যায়। মোট মৌলিক।
সো এই প্রশ্নটা একাধিকভাবে আসে বলে আমরা এর একটা শর্টকাট আপনাদেরকে একটু শিখাই দিই। তো শর্টকাটটা আমি একটু লিখি, তারপর আমি বুঝাই দিচ্ছি। শর্টকাটটা হলো 4422, তারপর হলো 322 আর 321। সো মনে রাখার জন্য আপনি একটা মোবাইল নাম্বারের মতো চিন্তা করতে পারেন যে 4422 4422 322 321। এখন এটা কি জিনিস আমি একটু ডেসক্রাইব করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যে 4, এই 4 দিয়ে বুঝাই যে আপনি 1 থেকে 10-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা পাবেন। পরবর্তী 4 দিয়ে বোঝানো হয় 11 থেকে 20-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা পাবেন। এই 2 দিয়ে বোঝানো হয় 21 থেকে 30। তাহলে পরের 2 দিয়ে কি বুঝাবে? 31 থেকে 40। তো আশা করতেছি আমি আপনাদের বুঝাই ফেলতে পারছি যে এই সংখ্যাগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়। সো 4422 মানে হলো প্রথম 4 হলো 1 থেকে 10-এর মধ্যে, পরবর্তী 4 হলো 11 থেকে 20-এর মধ্যে। আমি যদি একটু হিন্টসও দিয়ে দেই যে 1 থেকে 10-এর মধ্যে আসলে 2, 3, 5 এবং 7, এই 4টাকে আসলে মূলত মৌলিক সংখ্যা আমরা বলতেছি। একইভাবে 11 থেকে 20-এর মধ্যে কোন 4টা আপনারা বের করে নিতে পারবেন। সো এখানে একটা রিমাইন্ডার আমি বলে দেই, সেটা হলো 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 1 মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়। ওকে, সো আমরা প্রশ্ন যেটা দিয়ে শুরু করেছিলাম যে 1 থেকে 100-র মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, এটার আনসার কিন্তু হবে 25। ওকে, কারণ এই আপনি যদি 4 4 2 2 এগুলো সবগুলোকে যোগ করে দেন তাহলে আপনি পাবেন 25টা। সো এই প্রশ্নটা বিগত বছরে দেখা গেছে। তাহলে এর আলোকে আমি যদি আপনাদের একটা প্রশ্ন বলি, তাহলে আপনারা আমাকে একটু উত্তর দিবেন। কোশ্চেনটা হলো যে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? একটু চ্যাট বক্সে আমাকে উত্তরটা দিবেন। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যখন আমি জিজ্ঞেস করব যে এইটার উত্তর কি হবে বা এটার অপশন কি হবে, আপনারা চ্যাট বক্সটা ইউজ করবেন। আর কোনো টপিক যদি বুঝতে না পারেন, আপনারা কিউ&এ যে অপশনটা সেটা ব্যবহার করবেন। কিউ&এ তে আমাদের আরেকজন শিক্ষক আছেন যিনি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবে। আর আমার রেসপন্স গুলো যে এটা কি হবে হবে না, বা আমি যদি কোনো ভুল করে থাকি, সেগুলো আপনারা চ্যাট বক্সে জানাতে পারেন। সো একটু চ্যাট বক্সটা আমি দেখে নিই, দেখে আপনারা উত্তর দিয়ে দিচ্ছেন ইতিমধ্যে। হ্যাঁ, মোটামুটি সবাই সঠিক উত্তর দিচ্ছেন এবং অঙ্কটা করেও দিচ্ছেন, এটা খুব ভালো লেগেছে। তাহলে 1 থেকে 50-এর মধ্যে যদি মৌলিক সংখ্যা বের করতে বলে আমরা কি করব? 5টা নিব, 4 4 2 2, তারপরে 3, আর কিন্তু নেওয়ার দরকার নেই। এই 4টাকে যদি আপনি যোগ করে দেন তাহলে আপনার আনসার আসবে 15। তাহলে আমাদের সঠিক উত্তর হলো 15। ঠিক আছে? তো একইভাবে দেখেন 1 থেকে 50 না বলে 1 থেকে 70 বলতে পারতো, 1 থেকে 80 বলতে পারতো। তো এরকম যে কোনো সংখ্যায় যদি আমাদের বলে আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারবো। সো এবার একটা কঠিন প্রশ্ন দিয়ে এই টপিক থেকে আমরা বিদায় নিব। প্রশ্নটা হলো যে 1 থেকে 68 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? সো এটা আপনাদের জন্য বাড়ির কাজ, আপনারা এটা বের করতে পারবেন, সবারই পারার কথা। প্রথমে 1 থেকে 60 এটা বের করে নেবেন, আর পরবর্তীতে 61 থেকে 68-এর মধ্যে কয়টা আছে এটা একটু ক্যালকুলেশন করে নেবেন। সো এটা আমাদের HW থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে উত্তর বের করে নিজে কনফিডেন্ট হবেন যে আপনার উত্তরটা সঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদ। সো আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা একটু বোঝার চেষ্টা করব যে মূলদ সংখ্যা আসলে কোনগুলো। আমি প্রথমে লিখলাম ন্যাচারাল নাম্বার। সো হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? 0 1 2 3, এগুলো সবগুলো কিন্তু মূলদ সংখ্যা। আচ্ছা, তার মানে ন্যাচারাল নাম্বার অমূলদ হবে না, একই সাথে বলতে পারি। তারপর আমি যদি বলি ভগ্নাংশ, ভগ্নাংশ কিন্তু মূলদ। সো কিরকম ভগ্নাংশ? আমি যদি 2/3 বলি বা 3/5 বলি, ইভেন 2/3/5, এরকম যত ভগ্নাংশ আমি বলি না কেন, এগুলো সবগুলোই কিন্তু মূলদ সংখ্যা। তো এই ভগ্নাংশের মধ্যে আমি ইভেন ডিফাইনও করে দিতে পারি, এটা যদি প্রকৃত হয় সেটাও মূলদ সংখ্যা, এটা যদি অপ্রকৃত হয় সেটাও কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটাকে আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমরা অমূলদ সংখ্যাটা একটু ব্যাখ্যা করি, আসলে অমূলদ সংখ্যাটা কি। সো একটা সংখ্যা আমি লিখি, সংখ্যাটা হলো √3 অথবা √2। এই সংখ্যাগুলোকে যদি আপনি ডিফাইন করেন, √3 এর মান আসবে 1.732, এরকম ডট 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 করে, এটা কখনো শেষ হবে না। এরকম একটা মান আপনারা পরিচিত, যেমন পাই। পাই এর মানটা
আমরা মূলত 3.14159 পর্যন্ত জানি, কিন্তু যারা পড়াশোনা করেছেন আপনারা সবাই জানেন যে এই মানটা কিন্তু কোনোদিন শেষ হয় না। একইভাবে ই এর মানটাও যদি বলি, এটা 2.71 ডট 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 করে সবসময় চলতে থাকবে। তাহলে অমূলদ সংখ্যার যদি ডেফিনেশন আপনাকে বলতে হয়, তাহলে আপনি বলবেন কখনো শেষ হয় না এমন সংখ্যা, কখনো শেষ হবে না, এবং অবশ্যই সেটা কি ভগ্নাংশ আকারে, এমন একটা ভগ্নাংশ সংখ্যা যেটা কখনো শেষ হবে না। আর আপনার যদি ডিফাইন করতে হয় যেটাকে কিভাবে ডিফাইন করব, তাহলে এই সংখ্যাটাকে কখনো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেটা মূলদ সংখ্যার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি যে ন্যাচারাল নাম্বার বা ভগ্নাংশ এই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো, আর অমূলদ সংখ্যা কাদেরকে বলতে পারবো। এবার এই রুট ওভারের ব্যাপারটা যেহেতু এসেছে, যে রুট ওভারের ভিতর 3 যদি দেই, রুট ওভারের ভিতর 2 যদি দেই, তাহলে সেটা অবশ্যই অমূলদ হবে। তাহলে এখন আপনি যদি রুট ওভারের ভিতর 4 দেন, সেটা কিন্তু আবার মূলদ হয়ে গেছে। অর্থাৎ রুটের ভেতরে যদি পূর্ণ বর্গ থাকে, সেটা কিন্তু আবার মূলদ সংখ্যা। আবারও বলি, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ কোনো সংখ্যা থাকে, সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা, কিন্তু রুটের ভিতরে যদি পূর্ণবর্গ না হয়, সেটা হয়ে যাবে অমূলদ। দেখেন 3, 2 অথবা রুট ওভার 17 অথবা রুট ওভার 19, এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এই জন্য এদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এই হলো ডেফিনেশন। এবার কিছু স্পেশাল ঘটনা বলি। স্পেশাল ঘটনা কি, যে আপনাকে যদি বলা হয় যে রুট ওভার 2 এটা একটা মূলদ সংখ্যা, ইনটু রুট ওভার 2 এটাও একটা মূলদ সংখ্যা, এই দুইটাকে যদি আপনি গুণ করেন, তাহলে গুণফলের মান আসবে কিন্তু শুধু 2, সেটা আবার হয়ে যাচ্ছে মূলদ। তাহলে দুইটা অমূলদ সংখ্যাকে গুণ করে আবার কি মূলদ সংখ্যা পাওয়া যায়। সো এটা কিন্তু সবসময় সত্য না। আমি আবারও বলি, দুইটা অমূলদ সংখ্যাকে গুণ করে মূলদ সংখ্যা পাওয়া যায়, এটা কিন্তু সবসময় সত্য না। তাহলে এই এক্সাম্পলটা আমরা একটু ডিফাইন করি আর একটু বড় করি, যে আপনি রুট 2 এর সাথে যদি রুট 2 গুণ করেন, সেটা হবে মূলদ সংখ্যা, এতে কোনো কনফিউশন নাই। কিন্তু রুট ওভার 2 এর সাথে রুট ওভার 3 গুণ করলে এটা কিন্তু আবার অমূলদই থাকবে। তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর যদি আমি বলি যে রুট ওভার 2 প্লাস 2, এটা কিন্তু অমূলদ। এটা মাথায় রাখবেন যে একটা অমূলদ সংখ্যার সাথে একটা মূলদ সংখ্যা যদি যোগ করেন, যোগফল সবসময় অমূলদ হবে। তাহলে এটা আমি একটু বলে দেই যে অমূলদের সাথে যদি মূলদ সংখ্যা যোগ করা হয়, তাহলে সবসময় যোগফলটা কি হবে, অমূলদই হবে। একইভাবে আপনি অমূলদ থেকে যদি একটা সংখ্যা বিয়োগও করেন, স্টিল এটা কিন্তু অমূলদ থাকবে। তো এই হলো মোটামুটি পার্থক্য আর কি, যে কিভাবে মূলদ সংখ্যা চিনবেন, কিভাবে অমূলদ সংখ্যা চিনবেন। যদি ডেফিনেশন আকারে বলি, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু ডেফিনেশনটাকে বোঝার জন্য আপনি সংখ্যাগুলোকে বুঝবেন, সংখ্যা দেখে দেখে বের করবেন কোনটা শেষ হচ্ছে কোনটা শেষ হচ্ছে না। সো একটা ছোট্ট প্রশ্ন আমার থাকবে আপনাদের জন্য, আমি প্রশ্নটা দিচ্ছি, আপনারা চ্যাট বক্সে উত্তর দিয়ে দিবেন। উত্তর হলো, প্রশ্নটা হলো, কোনটি অমূলদ? 1 3.1416, 2 22/7, 3 পাই, আর 4 নাম্বার অপশন হলো নান, কোনোটিই নয়। একটু চ্যাট বক্সে আমাকে রেসপন্স করেন যে কোনটি এখানে উত্তর হবে। হ্যাঁ, মোটামুটি সবাই উত্তর দিয়ে দিচ্ছেন। ওকে, এখন আমি কাউকে ভুল পাই নাই। এবার আমি কেন প্রশ্নটা দিয়েছি সেটা একটু আমি বলি। 3.1416 এটা বেসিক্যালি পাই। আমরা আবারও বলি, এটাকে বলা হয় পাই এর আসন্ন মান। এটা কিন্তু পাই এর সম্পূর্ণ মান না, এটা হলো আসন্ন মান। আচ্ছা, এখন অনেকেই এই জিনিসটা পড়ছেন যে 22/7, এটাকে মানে এই সংখ্যাটাকেও কিন্তু পাই আকারে ধরা হয়, বাট স্টিল এটা কিন্তু পাই এর মানের সমান না, এটাও পাই এর আসন্ন মান। কারণ 22/7কে আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, বা 22/7 আপনি ক্যালকুলেটর বের করলে একটা ফাইনাইট নাম্বার আপনার আসবে। এখানে শুধুমাত্র পাই যে সংখ্যাটা আছে, সেই হলো অমূলদ সংখ্যা, সেই কখনো শেষ হয় না। সো দেখতে তিনোটা একই রকম হলেও উপরের দুইটা আমরা ব্যবহার করি পাইয়ের মান হিসেবে, কিন্তু আসলে এরা পাইয়ের মান না, পাইয়ের আসন্ন মান। সো এই জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আশা করছি মূলত অমূলত আপনারা পরবর্তীতে বের করতে পারবেন। ওকে, তো আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এখন, সেটা হলো ভগ্নাংশ ছোট নাকি বড়। তো বেশ কিছু প্রশ্ন আমরা দেখেছি বিভিন্ন সময় যে 4টা অপশন দিয়ে দেয়, তার মধ্যে জিজ্ঞেস করা হয় ভগ্নাংশ কোনটা ছোট হবে কোনটা বড় হবে। সো আমরা এটা জেনারেল ভাবে আপনাদের শিখাই দিব যে কিভাবে
একটা ছক ভগ্নাংশ বড় নাকি ছোট সেটা বের করতে হয়। সো আমরা এক্সাম্পল শুরু করি। মনে করেন একটা এক্সাম্পল দিলাম আমি যে 2/3, আর আরেকটা এক্সাম্পল দিলাম 4/3। সো এই ধরনের ম্যাথে আপনার প্রবলেম হতে পারে, কিন্তু কিছু এক্সাম্পল থাকবে যেগুলো খুবই সহজ, যেগুলো চোখের পলকে আপনি উত্তর করতে পারবেন। যেমন আপনাকে যদি বলে 5/10, আর আরেকটা মনে করেন বলল 4/20, তো এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এতে আসলে কারো কনফিউশন হয় না। আপনি স্পষ্টভাবে বলতে পারবেন এটা হবে বড় আর এটা হবে ছোট। এখানে সমস্যা আসলে হবে না। সমস্যা হয় যখন কাছাকাছি সংখ্যা হয়ে যায়। আচ্ছা, আমি একটু দুঃখিত, এই প্রশ্নটা বেশি সহজ হয়ে গেছে, আমি একটু চেঞ্জ করে দেই। এটা হবে 3/4। আচ্ছা, সো যখন কাছাকাছি সংখ্যা হয় তখন একটু কনফিউশন তৈরি হয়। সো যখন কাছাকাছি সংখ্যা পাবেন, আপনার প্রথম কাজ হলো সংখ্যা দুটোকে পাশাপাশি লিখবেন। সংখ্যা দুটোকে পাশাপাশি লিখার পর আপনার কাজ হলো হরকে সমান করবেন। তাহলে আমি স্টেপ লিখি। স্টেপ 1, হর সমান করব। হর সমান করব। তাহলে কিভাবে হরকে সমান করা যায়, আমরা প্রসেসটা একটু দেখাই। প্রথম ভগ্নাংশের হর হলো 3, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 4। আপনি দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশকে গুণ করবেন, প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশকে গুণ করবেন। তাহলে দেখেন 3 4 12, 3 4 12। তাহলে আমি কিন্তু এখানে বলতে পারি যে এই দুইটা সংখ্যা কিন্তু সমান হয়ে গেছে, নিচে কিন্তু সমান। ভালোভাবে দেখেন, প্রথমটাকে 4 দিয়ে গুণ করছি যেটা আসলে দ্বিতীয় ভগ্নাংশের হর, আর দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করছি যেটা আসলে প্রথম ভগ্নাংশের হর। তাহলে সমান হয়ে গেল। এবার ঝামেলা যেটা হয়ে গেছে, আপনি একটা অনুপাতের, দেখেন এটা কিন্তু একটা অনুপাত ছিল, একটা অনুপাতের হরকে গুণ করলে অনুপাতের মান চেঞ্জ হয়ে যায়। তাহলে এই মানটা অক্ষুণ্ণ রাখতে আমি এখানে উপরে 4 দিয়ে গুণ করব, আর দ্বিতীয় অনুপাতে উপরে গুণ করব 3 দিয়ে। তাহলে দেখেন 3 3 কাটা, 3/4 আগের মতোই আছে, আর এখানে 4 4 কাটা, উপরে 2 ছিল সেটা আগের মতোই আছে। তাহলে এখন আমি কি বলতে পারি যে এই ভগ্নাংশটা আসলে কি হলো, এটা হলো 8/12, আর এখানে আসলো 9/12। তাহলে ডেফিনেটলি এখন আপনি বলতে পারবেন হর যেহেতু সমান, তাহলে অবশ্যই 9/12 8/12 থেকে বড়। তাহলে 9/12 আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছে, সেটা হলো 3/4 কে। তাহলে 3/4 হবে এখানে বড়, আর 2/4 হবে ছোট। তো এই ধরনের প্রশ্ন আপনি বিসিএস এ প্রায় দেখতে পারবেন যে নিচের কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট। তো সেই ক্ষেত্রে সহজ কিছু অপশন থাকে, ওগুলো তো আপনারা অবশ্যই পারবেন চোখের দেখাতেই। যখন কঠিন মনে হবে তখন কি করবেন, হরগুলোকে সমান করবেন। সো এই স্টেপটা ফলো করলেই খুব দ্রুত আপনারা ছোট এবং বড় সংখ্যা বের করতে পারবেন। এটা হলো ছোট বড় কিভাবে নির্ণয় করা হয়। এবার আমরা একটু সমীকরণ নিয়ে আলোচনা করব। সো আপনাদের সামনে একটা সমীকরণ দেয়া আছে। আমি একটু বলে রাখি, যেহেতু আপনাদের টার্গেট হলো ক্যাডার সার্ভিসে জয়েন করা, সো আপনাদেরকে কিন্তু দুইটা পরীক্ষা প্রথমে পাস করতে হবে। একটা হলো প্রিলিমিনারি এবং সাথে সাথে রিটেন। তারপর কিন্তু আপনি ভাইবার জন্য কোয়ালিফাইড হবেন। সো প্রিলি এবং রিটেনে একই ধরনের ম্যাথ কিন্তু আসতে পারে। সো একই ম্যাথকে আপনাকে দুইভাবে জানতে হবে, একটা হলো রিটেনে কিভাবে করতে হয়, একটা হলো প্রিলিতে কিভাবে করতে হয়। সো আমি প্রথমে এই কাজটা, মানে এই যে ম্যাথটা দেয়া আছে তার একটা রিটেন ভার্সন আপনাকে দেখাই। সো রিটার্ন ভার্সন দেখানোর পরে আমি দেখাবো যে কিভাবে প্রিলিতে এই অঙ্কটা করা যায়। আমি ম্যাথটা একটু কপি করি। চলো আমরা শুরু করি। সো যদি এই অঙ্কটা কখনো রিটেনে আসে তাহলে আপনাকে শুরু করতে হবে 2^x প্লাস 2^1 - x ইজ ইকুয়াল টু 3। তারপর অ্যাজ ইউজুয়াল আমি একটু ক্যালকুলেশন করি, 2^x প্লাস 2 ইন্টু 2^-x এইভাবে কিন্তু লিখা যায়। এই পাওয়ার যেটা আছে সেটাকে আলাদা করে লিখা যায়। এখানে কিছু নাই, মানে আসলে 1 আছে, সমান সমান 3। তারপর আমি লিখতে পারি 2^x প্লাস, এই 2টা থাকলো, যেহেতু 2^-x ওকে কিন্তু নিচে লিখা যায় এইভাবে। তাহলে একটা সমীকরণ পেয়ে গেছি। এবার আমি ধরি, মানে ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য আমরা ধরে নেই যে 2^x এর মানটা a, একটু সহজ করার জন্য ধরে নিলাম। তাহলে আমাদের বর্তমান ইকুয়েশনটা কি হয়ে যাবে, a প্লাস 2/a সমান সমান 3। এবার যদি আপনি একটু লসাগু গসাগু করেন, এখানে আসবে a স্কোয়ার প্লাস 2, আর এই পাশে আসবে 3। তাহলে ফাইনালি আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 সমান সমান 0। কিভাবে লিখলাম, এই যে আড়াআড়ি গুণটা যখন আপনি করবেন, আড়াআড়ি গুণ করলে 3a আসে, আমি হাতের বাম পাশে নিয়ে আসছি তাই -2a। সো এখন কিন্তু আপনারা এটাকে মিডল টার্ম করে ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবেন। এখানে আর কারো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এই যে সময়টা আমি নিলাম, প্রায় আমার 1 মিনিটের উপরে সময় চলে গেল, এই 1 মিনিট সময় আপনি টিলিতে ব্যবহার না করলে আসলে ভালো হবে। তাহলে আমরা এবার দেখাই কিভাবে, মানে কোন প্রসেসে গেলে আপনি এটাকে আরো শর্টে করতে পারেন। সো এখন আমরা যেটা বলবো সেটা হলো আসলে অপশন টেস্ট।
অর্থাৎ প্রিলিমিনারিতে আমরা এখন থেকে কোনো সমীকরণ ফুল আর সমাধান করব না, সবগুলোই করব কিভাবে, অপশন টেস্টের মাধ্যমে। তাহলে দেখেন তো কিভাবে করা যায়। আমার অঙ্কটা হলো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। তো এখানে 1 2 বা 0 2 বা 1 3 বা 0 1 আমি বসাবো, বসায় দেখবো যে 3 আসে কিনা। সো দেখেন আমি প্রথমটা দিয়ে শুরু করি যে 1 2 দিলে কি হয়। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, আমি কি করছি, এক্স এর মানটা 1 বসাইছি। তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0, এখান থেকে আসতেছে 2 প্লাস 1 দ্যাট ইজ 3। আচ্ছা, ম্যাচ করলো। এটা একটু মাথায় রাখেন, 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 দেন তার মান আসবে 1। তাহলে 1 এর জন্য ওকে। এবার 2 এর জন্য টেস্ট করি যে এক্স এর মান 2 হলে কি হবে। সেটা হলো 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2, এখান থেকে আসবে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে 4 প্লাস 1/2, এই মানটা কিন্তু 4.5, আমাদের দরকার ছিল 3, তাহলে ম্যাচ করে নাই। 2 এর জন্য ম্যাচ করে নাই। দেখেন এখানে 2 এর জন্য ম্যাচ না করলে এখানেও 2 এর জন্য ম্যাচ করবে না। 2 যদি ম্যাচ না করে 3 তো কখনোই ম্যাচ করবে না। তাহলে আমাদের অপশন থাকলো শুধু ফাইনাল লাস্টেরটা। চলুন এটা একটু টেস্ট করে দেখি যে এক্স এর মান 0 হলে কি হবে। সেটা হলো 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে হলো, আর এটা তো 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0 মান 1 প্লাস 2 সেটা হলো 3। দেখেন আমরা আগে কিন্তু টেস্ট করছিলাম যে 1 এর জন্য সত্য হয়, এখন দেখলাম 0 এর জন্য সত্য। তাহলে 0 এবং 1 দুইটাই যেহেতু সত্য, আমি স্পষ্টভাবে বলতে পারি যে 0 1 হলো সঠিক উত্তর। তাহলে আগের থেকে কিন্তু সময় অনেকটাই কম লাগলো, এবং এগুলো আপনি মুখে মুখেও ক্যালকুলেশন করতে পারেন। সো আমাদের রিকোয়েস্ট থাকবে যখন প্রিলিতে করবেন এটা অপশন টেস্ট দিয়ে করবেন, কিন্তু রিটেনে কিভাবে করতে হয় সেটা অবশ্যই জেনে রাখবেন। কারণ আলটিমেটলি আপনাকে রিটেন যেহেতু একদিন দিতে হবে, তাহলে এখন থেকে প্রসেসটা জেনে রাখলে আপনার যে প্রিপারেশনটা সেটা একটু এগিয়ে থাকবে। তো আপনাদের জন্য একটা পোল কোশ্চেন আমি এখন দিয়ে দিব, খুবই কাছাকাছি একটা প্রশ্ন। আমার রিকোয়েস্ট হলো পোল কোশ্চেনটা খুব দ্রুত উত্তর দিয়ে দিবেন আপনারা। একটু ইকুয়েশনটা আপনারা দেখেন, 3/x প্লাস 4/x প্লাস 1 সমান সমান 2 যদি হয়, x এর মান কত? আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যখন আমরা পোল কোশ্চেন লঞ্চ করব আপনারা অবশ্যই পোলে আনসার দিবেন। পোলে আনসার দেওয়ার জন্য আপনাদের জন্য সময় ছিল মোটামুটি 30 সেকেন্ডস, আপনারা সময় পার করেছেন, তা একটু সময় দেই। আমি আবার বলি, অঙ্কটা দুই ভাবেই জানতে হবে। অবশ্যই রিটেনের ফরম্যাটটা জেনে রাখবেন, কিন্তু প্রিলিমিনারিতে কি করবেন, অপশন টেস্ট করবেন, মানে আপনি অপশনটা বসাই দেখবেন কোনটা সঠিক উত্তর। সো আমরা একটু এন্ড করি, আমরা প্রায় 1 মিনিটের মতো সময় আপনাদেরকে দিয়েছি, এবং আমি যথেষ্ট হ্যাপি আপনাদের সাথে। আপনাদের 96%, এটা বিশাল পার্সেন্টেজ একটা, মানে হাতে গোনা আসলে দুইজন আসলে ভুল উত্তর দিয়েছেন, বাকি সবাই 96%ই বলতেছেন উত্তর হবে 3, এবং দ্যাট ইজ কারেক্ট, 3 হলো সঠিক উত্তর। যেহেতু সবাই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, আমি শুধু 3টাকেই টেস্ট করে দেখি, একটু টেস্ট করি আপনাদের উত্তরটা সঠিক কিনা। যদি সি এ মানে এক্স এর মান যদি 3 হয়, ক্যালকুলেশনে কি আসে, 3/3 প্লাস 4/3 প্লাস 1, এখান থেকে 1, এখান থেকে 1, দ্যাট ইজ 2। সো 3 ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড, অপশন টেস্টের মাধ্যমে খুবই দ্রুত আমরা উত্তরটা পেয়ে গেলাম। ওকে, সো আমাদের পরবর্তী টপিক হবে ধারা। আমরা অ্যানালিসিসের সময় আপনাদেরকে বলেছি ধারা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ধারা থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে, এবং কয়েক বছর দেখা গিয়েছে কি যে একাধিক প্রশ্ন ধারা থেকে আসতে পারে। সো ধারাকে মোটামুটি আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট আমি একটু আপনাদের মনে করাই দিই, সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু মিশ্র ধারা। কারণ এই মিশ্র ধারার প্রশ্ন আপনি গাণিতিক যুক্তিতে তো অবশ্যই পাবেন, এটা মাস্ট, গাণিতিক যুক্তিতে একটা থাকবেই। সাথে মানসিক দক্ষতাতে এখান থেকে একাধিক প্রশ্ন দেখা যায়, মানসিক দক্ষতায়। এবং মানসিক দক্ষতার শুধু প্রিলিমিনারি কিন্তু না, মানসিক দক্ষতার আপনি প্রিলিতেও পাবেন, রিটেনে গিয়ে দেখবেন আরো বেশি। রিটেনে অনেকগুলো ধারার অঙ্ক বারবার দেখা যাচ্ছে। তো আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখবেন, তাহলে অবশ্যই আপনার কাছে ধারা, বিশেষ করে মিশ্র ধারার যে প্রশ্নগুলো, সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিনিধিত হবে। সো আমরা এবার ধারা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা একটু সমান্তর ধারা সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, আপনারা মোটামুটি জানেন, বাট স্টিল আমরা একটু মনে করে দেই।
সমান্তর ধারা ব্যাপারটা কি, আমি যদি আপনাকে বলি যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, এইভাবে যদি একটা ধারা কখনো আগাতে থাকে এর নাম হলো সমান্তর ধারা। তাহলে এই ধারাটাকে আমি একটু ডিফাইন করি। ধরুন এই যে প্রথম যে পদটা আমি ওর নাম দিলাম এ, তাহলে এর একটা ডেফিনেশন দিয়ে দেই, একে আমরা বলবো প্রথম পদ। ওকে, তারপরে হলো 4। এখন 2 থেকে 4 কিভাবে হয়েছে, +2 হয়ে হয়েছে। তাহলে আমি এর পরেরটাতে লিখতে পারি যে এ প্লাস, মানে আগের সংখ্যাটা তো আছে, তার সাথে কিছু একটা যোগ হয়েছে। এই যে কিছু একটা বললাম, এটাকে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তর। তাহলে আমরা দুইটা সংখ্যার সাথে পরিচিত হলাম, একটা হলো প্রথম পদ, একটা হলো সাধারণ অন্তর। এবার দেখেন 4 থেকে যখন 6 হইছে এখানে কিন্তু +2, 6 থেকে 8 এখানেও +2, 8 থেকে 10 এখানেও +2। অর্থাৎ সমান্তর ধারার ডেফিনেশনই হলো সাধারণ অন্তর সমান থাকবে। যদি সমান থাকে তখনই আসলে এটা সমান্তর ধারা, যদি সমান না থাকে তাহলে সেটা সমান্তর ধারা হবে না। তাহলে আমরা পরের পদ লিখতে পারি a প্লাস টুয়াইস ডি, তারপরেরটা লিখতে পারি a প্লাস থ্রাইস ডি। ওকে, তাহলে বুঝতেই পারতেছেন এভাবে যাবে। তাহলে আমাকে বলেন তো, মানে এভাবে যদি যায়, মানে প্রথম পদকে আমরা বলতেছি শুধু এ, এটা হলো প্রথম পদ। দ্বিতীয় পদকে আমরা বলতেছি এ প্লাস ডি। তৃতীয় পদকে বলতেছি এ প্লাস 2d। ভালো মতো দেখেন, চতুর্থ পদকে বলতেছি এ প্লাস 3d। তাহলে আমাকে বলেন তো দশম পদটা কত হবে? একটু চ্যাট বক্সে আমাকে জানাবেন দশম পদ কত হবে। হ্যাঁ, মোটামুটি অনেকেই উত্তর দিয়ে দিয়েছেন, সবাই সঠিকই দিচ্ছেন, ভেরি গুড, রাইট। দেখেন প্রথমের সাথে আমরা কোনো ডি যোগ করি নাই, দ্বিতীয় পদে একটা ডি, তৃতীয় পদে দুইটা ডি, চতুর্থ পদে তিনটা ডি। তাহলে দশম পদে আমি কি বলতে পারি, এ প্লাস 9টা ডি। এই 9টা ডিকে আমি একটু সাজাই লিখি, একে লিখা যায় না 10 মাইনাস 1 ইন্টু ডি। এতে আশা করি কারো কোনো কনফিউশন নেই বা কারোর কোনো অবজেকশন নেই। তাহলে এই দশম পদ যেহেতু আপনারা বলেছেন, তাহলে আমি একটা সূত্র লিখি যে এন তম পদ, এন তম পদকে আমি কি লিখতে পারি, এ প্লাস 10-এর সময় 10 মাইনাস 1, এন এর সময় এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটাই হলো আমাদের সমান্তর ধারার এন তম পদের সূত্র। সো আশা করছি এটা বুঝাতে পেরেছি। সো সমান্তর ধারা থেকে অনেকগুলো প্রশ্ন আসা যায়, কিন্তু তুলনামূলকভাবে এই প্রশ্নগুলো সহজ এবং এগুলো আশা করছি সবাই উত্তর করতে পারবেন। আর সমান্তর ধারার আরেকটা সূত্র আমি একটু মনে করে দিই, যেটা হলো যোগফল। মাঝে মাঝে পাঁচটা সংখ্যা বা পাঁচটা ধারার যোগফল বের করতে বলে, ফর্মুলাটা হলো n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। এটাও কিন্তু একটা সূত্র। তো চলুন একটা প্র্যাকটিস করি, দেখি আপনারা খুব দ্রুত আনসার করতে পারেন কিনা। চ্যাট বক্স আমাকে জানাবেন এই ধারাটার উত্তর কত। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 100। সো এখান থেকে প্রথম কোশ্চেন যেটা, সেটা হলো পদ সংখ্যা কয়টি? খুবই সহজ, পদ সংখ্যা কয়টি এবং ধারার যোগফল কত? ধারার যোগফল কত? দেখি আমি একটু চ্যাট বক্সে দেখি আপনারা উত্তর দিচ্ছেন কিনা। প্রথম প্রশ্ন ছিল পদ সংখ্যা কয়টি, আমি কিন্তু দুইটা প্রশ্ন করেছি, পদ সংখ্যা বলতে হবে এবং ধারার যোগফল বলতে হবে। আমি এখনো পর্যন্ত যেটা পাচ্ছি যোগফল দুঃখিত, পদ সংখ্যা মোটামুটি সবাই 100, এতে কোনো কনফিউশন নাই। প্রথম পদটা হলো 1, দ্বিতীয় পদ হলো 2, তৃতীয় পদ হলো 3। তাহলে বুঝতেই পারতেছেন 100তম পদ হবে 100, তাহলে পদ সংখ্যা হলো 100। আচ্ছা, এবার ধারার যোগফল, তাহলে একটা ফর্মুলা দিয়ে আপনি করতে পারেন, এতে আসলে কোনো কনফিউশন নাই। টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি, এটাতে আপনি করতে পারবেন, কিন্তু এর একটা শর্টকাট আছে, শর্টকাটটা মনে অনেকেই জানেন। সো শর্টকাটটা কি, আমি যদি প্রথম পদকে নেই, সেটা হলো এ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। আপনি এই শর্টকাটটা দিয়ে করতে পারবেন, বাট এই শর্টকাটটা আমরা আপাতত আপনাকে শিখাবো না, আমরা একটা সহজ উপায় আপনাকে বলে দিই যে কিভাবে এটা করা যায়। দেখেন ওর প্রথম পদ হলো 1 আর শেষের পদ হলো 100, দুইটাকে যোগ করলে আপনি পাবেন 101। ওর দ্বিতীয় পদ আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, দ্বিতীয় পদ হলো 2 আর তার আগের পদ কি 99, তাহলে 2 প্লাস 99 এটাও কিন্তু 101।
আচ্ছা, এবার একটা অন্য কালার নেই, ওর তৃতীয় পদ হলো 1, আর পিছন থেকে তৃতীয় পদ কত 98, তাহলে 3 + 98 এটাও কিন্তু 101। মানে হলো প্রথমটার সাথে শেষেরটা, দ্বিতীয়টার সাথে শেষ থেকে দ্বিতীয়, তৃতীয়টার সাথে শেষ থেকে তৃতীয়, এদেরকে যোগ করলে সবসময় কত পাওয়া যাচ্ছে 101। এরকম 101 আমি কয়টা পাবো? দেখেন এখানে 100টা পদ আছে, প্রতি দুইটা মিলে একটা করে 101 পাচ্ছি। আবারও বলি, পদ সংখ্যা হলো 100টা, দুইটা দুইটা করে মিললে 101 পাচ্ছি, তাহলে টোটাল পদ সংখ্যা হবে 50। তাহলে আপনি এটা যদি গুণ করে দেন, 50 একে 50, 50 একে 50, 5050, তাহলে ধারার যোগফলটা হবে 5050। শর্টকাটেও করা যায়, অথবা আপনি ফর্মুলা বের করে করতে পারেন, আর পদ সংখ্যা হবে 100। দেখছেন খুব সহজেই কিন্তু বের করা যায়। ওকে, তো সমান্তর ধারা নিয়ে আরো আলোচনা হবে পরবর্তীতে যখন আমরা ডিটেইলস ক্লাস করব। এবার আমরা একটু গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করি। গুণোত্তর ধারা। সো আমি একটা গুণোত্তর ধারা আপনাদের সামনে লিখি, সেটা হলো 1 2 4 8 16 32 64 প্লাস ডট 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 ডট। সো এই ধারাটাকে আমরা একটু ডিফাইন করি। আগের মতোই প্রথম পদকে আমরা বলবো এ, নামও দিয়ে দেই, এটা হলো প্রথম পদ। আচ্ছা, এবার দেখেন তো 1 থেকে 2, এখানে আমি প্রথমে যদি চিন্তা করি যে এখানে তো আসলে +1 করা হয়েছে, 2 থেকে 4 এখানে আবার +3 করা হয়েছে, 4 থেকে 8 এখানে +4 করা হয়েছে। তার মানে হলো সমান্তর ধারাতে আমরা যেটা শিখে আসছি যে সাধারণ অন্তর সমান, এখানে সেটা কাজ করতেছে না, তাহলে এটা কিন্তু সমান্তর ধারা না। তাহলে এবার আমরা টেস্ট করি গুণোত্তর ধারার জন্য। সো গুণোত্তর ধারাটা কি? এখানে 2 গুণ করা হয়েছে, 2 এর সাথে 2 গুণ করলে আবার 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, অর্থাৎ দ্বিতীয় মানে পরবর্তী পদ আগের পদের দ্বিগুণ, পরবর্তী পদ আগের পদের দ্বিগুণ। এই কন্ডিশন যদি কখনো পান, সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তাহলে এখানে যে দ্বিগুণ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতকে আমি কি বলতে পারি? আবারও লিখি, সাধারণ অনুপাতকে আমি কি লিখতে পারি? যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এটা কিন্তু একটা ফর্মুলা। অথবা তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ। একইভাবে আপনি বলতে পারেন দশম পদ ডিভাইডেড বাই নবম পদ। অর্থাৎ পরবর্তী পদকে তার ঠিক আগের পদ দিয়ে যদি আপনি ভাগ করে দেন, সেটা হবে সাধারণ অনুপাত। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব, যে প্রথম পদটা আমরা পাইছি 1, এবার দ্বিতীয় পদকে আমি লিখতে পারি 1 ইন্টু 2^1। এতে আসলে গুণ করলে 2 আসে, এতে আসলে কেউ অবজেকশন করবেন না। 4 কে আমি লিখতে পারি 1 ইন্টু 2^2। 8 কে আমি কি লিখতে পারি 1 ইন্টু 2^3। আশা করছি কেন লিখতেছি এটা বোঝানো গেছে। যে দেখেন এখানে আমি প্রথম পদ লিখছি, প্রথম পদ সাধারণ অনুপাত, যেটা সাধারণ অনুপাতকে আমরা কি বলি, এটাকে আর বলি, আমার আসলে বলা উচিত ছিল আগেই, এখানে আর লিখলাম, তাহলে এটা r⁴1। পরবর্তী পদ যেটা, সেটা হলো a ইন্টু r⁴2। তার পরবর্তী পদটা কি a ইন্টু r⁴3। আচ্ছা, এবার একটু ডিফাইন করে দিই আমি। এটা ছিল আমাদের দ্বিতীয় পদ, এটা ছিল আমাদের তৃতীয় পদ, এটা ছিল আমাদের চতুর্থ পদ। তাহলে অবশ্যই আমি একটা প্রশ্ন করব এখন আপনাদেরকে, সেটা হলো 14তম পদ কত? 14তম পদ কত? দেখি একটু বলে দেন তো আমাকে চ্যাট বক্সে, যে এই ধারাটার 14তম পদ কত? হ্যাঁ, ইতিমধ্যে আপনারা উত্তর দিয়ে দিয়েছেন এবং মোটামুটি সবাই সঠিক উত্তরই দিচ্ছেন। ভেরি গুড। 14তম পদটা আমি সঠিক উত্তরই পেয়েছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ সবাইকে। আমি লিখে দেই, 14তম পদ হলো a ইন্টু r⁻13। যেহেতু আমি 14তম পদ আপনাদের থেকেই পেয়েছি, তাহলে আমি অবশ্যই বলতে পারি যে n তম পদ সেটা কত হবে a ইন্টু r⁻n-1। আমি এখানে লিখে দিতে পারতাম সেটা, যে এখানে আসলে a ইন্টু r⁻14-1, তাহলে ওই কন্ডিশন ফলো করলে n তম পদ হবে a ইন্টু r⁻n-1। এই হলো আমাদের গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা বোঝার জন্য আপনাকে প্রথমে যে টেস্ট করতে হবে সেটা হলো সাধারণ অন্তর। যদি সাধারণ অন্তর মিলে যায় সেটা হবে সমান্তর ধারা, যদি না মিলে তখন টেস্ট করতে হবে গুণোত্তর ধারা, যে প্রতিবারই দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে কিনা।
আচ্ছা, এবার একটা স্পেশাল ধারার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাই দেই, অনেকে হয়তো বা জানেন। সো স্পেশাল ধারাটা হলো ফিবোনাচি। ফিবোনাচি সম্পর্কে আপনারা মনে হয় অনেকেই ইতিমধ্যে পড়েছেন। সো ফিবোনাচি ধারাটা যদি আমি একটু বলি, এই ধারাটা হলো 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 ... তো এই ধারাটাকে বলা হয় ফিবোনাচি ধারা, এবং এই ধারার বিশেষত্ব হলো এখান থেকে গোল্ডেন রেশিও পাওয়া যায়। golden ratio. So what is golden ratio? That is 1 plus root over 5 divided by 2. So মোনালিসার নাম মনে অনেকে শুনেছেন। সো মোনালিসা এত সুন্দর হওয়ার অন্যতম একটা কারণ কিন্তু তার ফেসের দৈর্ঘ্য এবং প্রস্থের যে রেশিওটা, দৈর্ঘ্য প্রস্থের রেশিও, সেটা হলো 1 plus root 5 by 2 এর সমান। আপনার চেহারাটাও যদি এরকম হয়, আপনিও দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে। বা আপনি যদি কোনো স্থাপত্য তৈরি করেন যার রেশিও হলো 1 plus root 5 by 2, সেটাও কিন্তু অনেক সুন্দর হবে। আমি এক্সাম্পল আমি বলতে পারি যে এই বর্গ, এই আয়তক্ষেত্রটা কি সুন্দর লাগে নাকি এই আয়তক্ষেত্রটা সুন্দর লাগে। সো আপেক্ষিকভাবে দেখা যাবে যে দুইটার রেশিও যদি কাছাকাছি হয়, তখন কিন্তু দেখতে কিছুটা সুন্দর হবে। যেমন এটা একটু বেশি লম্বাটে মনে হচ্ছে। সো দ্যাট ইজ গোল্ডেন রেশিও। ওকে, চলুন আমরা যেই ধারাতে আসছিলাম, যে ধারাতে ফিরে আসি। সো এটা কিভাবে তৈরি হয়েছে, এটার সিস্টেম হলো প্রথম দুইটা পদকে যদি আপনি যোগ করেন, তাহলে আপনি পরবর্তী পদ পাবেন। দেখেন আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। আপনি 3 এবং 5 কে যদি যোগ করেন, তাহলে কি পাবেন? 8 পাবেন। একইভাবে আমি বলতে পারি 13 এবং 21 কে যদি যোগ করেন, তাহলে আপনি কি পাবেন? 34 পাবেন। সো ফিবোনাচি ধারা হলো এমন একটা ধারা যেখানে যে কোনো একটা পদ যদি আপনি বের করতে চান, তাহলে আগের দুইটাকে যোগ করতে হবে। যে কোনো একটা পদ আগের দুইটার যোগফলের সমান। সো এরকম বিভিন্ন মিশ্র ধারা পরীক্ষাতে একাধিকবার এসেছে, আমরা কয়েকটা প্র্যাকটিস করি, চলেন। সো প্রথমে একটা ধারা দেয়া আছে, অবশ্যই আমি আপনাদের জন্য সময় দিব, 30 সেকেন্ডসের মতো সময় আছে। যে ধারাটা হলো 2, 4, 3, 7, 4, 10, 5। এরপর আমি 3টা ঘর বসাইছি। এই 3টা ঘরে কি হতে পারে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর রাফি ভাইয়া জিজ্ঞেস করছেন মৌমাছির বাচ্চাও হয় ফিবোনাচি ধারা। রাইট, রাইট, ইটস ট্রু। মবিন ভাই জিজ্ঞেস করছেন ফিবোনাচি ধারা কত দিয়ে শুরু হয়? ভাইয়া 0 দিয়ে শুরু হবে। যদিও আপনারা কিছু কিছু বইয়ে দেখবেন 1 দিয়ে শুরু করে, বাট ওটাকে ফিবোনাচি ধারা তখন বলে না। এটার অনেক সিকোয়েন্স থাকতে পারে, বাট 0 দিয়ে শুরু হবে। 0 এবং 1 এই দুটো হলো প্রথম সংখ্যা। আপনাদের উত্তর পাওয়া শুরু হয়েছে। আমি আরো 5 সেকেন্ড সময় দিই আপনাদেরকে। ওকে, থ্যাংক ইউ। অধিকাংশই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে আমরা এবার ট্রাই করি আপনাদের সাথে ম্যাচ করানোর জন্য যে কি হচ্ছে। সো প্রথম কথা বলি, একটা ধারাতে এমনও হতে পারে যে একাধিক ধারা মিশ্রিত। এমনও কিন্তু পসিবল যে একাধিক ধারা মিশ্র অবস্থায় একটা ধারার মধ্যে আছে। সো আমি দেখি তো এটা দেখতে পাই কিনা। এই দেখেন 2, 3, 4, 5 এরা কিন্তু একটা ধারা। 2, 3, 4, 5 মিলে একটা ধারা। তাহলে আমি ধারাটা লিখি, যেটা হবে 2, 3, 4, 5, তারপর অবশ্যই 6, তারপরে 7। বুঝতেই পারতেছেন এটা আসলে সিম্পল একটা ধারা, জাস্ট ন্যাচারাল নাম্বার গুলো আমি লিখে ফেলতেছি। তারপরে যে ধারাটা আছে সেটা হলো 4, 7, 10। তাহলে প্রথমটা 4, তারপরে 7 হইছে, বেসিক্যালি 4-এর সাথে 3 যোগ করে হইছে 7, তাই না? তারপরে দেখা যাচ্ছে 10, তাহলে 10টা কি 7-এর সাথে 3 যোগ করে, তাহলে ডেফিনেটলি এখানে কি হবে? 10 প্লাস 3 মানে হলো 13। আর এখানে কত হবে? 13 প্লাস 3, যেটা হলো 16। তারপরটা আমি বলতে পারি এটা হবে 19। তাহলে এবার যদি আমি একসাথে চিন্তা করি, 2, 4, 3, 7, 4, 10, 5, 13, তাহলে 5-এর পরে আসতেছে আমাদের 13। ওকে, 13 পর হলো 6, তাহলে এখানে 6 লিখতে পারি। আর 6-এর পর হলো 16, এটা হলো 16। তাহলে 13, 6, 16 এটা হলো সঠিক উত্তর। যদি কখনো বলতো এর পরেরটা কি, আমি বলতাম এটা 7, তাই না? যদি বলে এর পরেরটা কি, আমি বলবো যে এটা হলো 19। যাক, এইভাবে একাধিক আপনি অনেক দূর যেতে পারবেন। সো একটা প্রশ্ন আমি রেখে যাই আপনাদের জন্য। প্রশ্নটা হলো 21তম পদ কত? 21তম পদ, 21তম পদ কত, এটা আপনারা বাসায় ট্রাই করবেন। ওকে, আমরা অন্য একটা ধারা নিয়ে আলোচনা করি। 2 নাম্বার যে ধারাটা, সেখানে দেখা আছে প্রথমে হলো 1, তারপর হলো 16,
তারপর হলো 81, তারপর হলো 256। তো প্রথম কথা বলি, এখানে কিন্তু সাধারণ অনুপাত সমান না, অনুপাত কিন্তু সমান হচ্ছে না, অথবা সাধারণ অন্তরও কিন্তু সমান না। কিন্তু যে সংখ্যাগুলো এখানে দেয়া আছে, আপনি যদি একটু ভালো মতো লক্ষ্য করেন, এগুলো কিন্তু কোনো কিছুকে বর্গ করে পাওয়া গেছে। যেমন 1 কে বর্গ করে আপনি পাইছেন 1, 16 পাইছেন আপনি কিভাবে? 4 কে স্কোয়ার করে। 81 পাইছেন কিভাবে? 9 কে স্কোয়ার করে। আবার 256 পাইছেন কিভাবে? 16 কে স্কোয়ার করে। তো প্রথমে যদি আপনি চিন্তা করেন যে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা কিনা, আসলে জোড় বিজোড় দিয়েও তো এটা কিন্তু হচ্ছে না। তাহলে কি হতে পারে এখানে? চলুন আমরা একটু 1496 এর মধ্যে চিন্তা করি। যেমন প্রথম যে সংখ্যাটা ছিল সেটা হলো সিম্পলি 1, তাহলে 1 কে স্কোয়ার করছি। পরেরটা করছে কি 1 প্লাস 3 কে স্কোয়ার, তাই না? তারপরেরটা কি 1 প্লাস 3 মানে 4 আছে, সাথে 5 তাকে স্কোয়ার করছি। দেখেন ভালো মতো চেক করেন, এটা হলো 1, এটা হলো 4, এটা হলো 135। এখানে শুধু 1 আছে, তার সাথে 3 যোগ হয়েছে, তার সাথে 5 যোগ হয়েছে, 4 আর 3 আর 1 4, 4 আর 5 9। তারপরটা দেখি তো ম্যাচ করে কিনা। 135 তো আগেও ছিল, তার সাথে কত যোগ করতে হবে? 7। তাহলে 1 আর 3 4, 4 5 9, 9 আর 7 8, দুঃখিত 9 আর 7 হলো 16, তাহলে 16 স্কোয়ার। তাহলে এখন কিন্তু আমরা একটা ফরম্যাট পেয়ে গেছি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 পর্যন্ত আগে ছিল, এখন যোগ করতে হবে 9, তাকে করতে হবে স্কোয়ার। তাহলে 16-র সাথে আসলে কত যোগ করতে হবে? 9। 9 যোগ করলে স্কোয়ার করলে এখানে আসবে কত? 25 স্কোয়ার। 25 স্কোয়ার মানে হলো 625। সো 625 যেহেতু বুঝতে পারছেন, পরেরটা আমি আসলে আপনাদের জন্য রেখে দিতে পারি। জাস্ট আমি ডাটাটা লিখে দিই, এখানে আসলে কি হবে সেটা হলো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 আগে ছিল, প্লাস 11, কিন্তু তার সাথে 11 যোগ করতে হবে, তাকে আবার স্কোয়ার করতে হবে, যেটা হবে 1 টু 1296। আসলে এটা মুখস্থ বলতে পারি 1296। তো আমি একটু চ্যাট বক্সে দেখে নেই, আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, মোটামুটি সবাই সঠিক উত্তর, কয়েকজন ভুলও করেছেন যদিও। 1296 হবে দ্বিতীয়টা, যেটা রাইট, আর প্রথমটা হবে 625, দ্যাট ইজ অলসো রাইট। ওকে, আচ্ছা, এখানে আরো সিমিলটেনাস সলিউশন আপনারা দিয়েছেন। হ্যাঁ, একাধিকভাবে সলিউশন করা যায়, এটা কোনো সমস্যা না, যেভাবেই করেন উত্তর সঠিক হলেই ওকে। মানে একই অঙ্ক একাধিকভাবে করা যায়, যুক্তিসঙ্গত সকল উত্তরই আসলে সঠিক উত্তর। চলেন আমরা এবার একটু বহুভুজ নিয়ে আলোচনা, দুঃখিত, একটা পোল কোয়েশ্চেন আছে আপনাদের জন্য, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি। আপনাদের সময় দেওয়া হবে 30 সেকেন্ডস। 30 সেকেন্ডস এর মধ্যে এই পোলের কোয়েশ্চেনের উত্তরটা দিয়ে দিতে হবে। এই পোল কোয়েশ্চেনটা কিন্তু খুবই সহজ, এবং আমরা মোটামুটি ধারণাও আপনাদেরকে দিয়েছি যে পোল কোয়েশ্চেনের উত্তর কি হতে পারে। এটা ভুল করা ঠিক হবে না, একটু 2-4 সেকেন্ড সময় নেন, সময় নিয়ে দেখেন আসলে এটা কি ধরনের ধারা, এবং তারপর এটার উত্তরটা দিয়ে দেন। পোল কোয়েশ্চেনের উত্তরগুলো অবশ্যই পোল কোয়েশ্চেনই দিবেন, এটা চ্যাট বক্সে না লিখলেও হবে, বলে দিলে একটু ভালো হয়। তো আমরা এন্ড করে দেই, আপনাদের সাথে শেয়ার করি। এবারও বেশ ভালো পারফরমেন্স আপনারা দেখিয়েছেন, 94% বলতেছেন সঠিক উত্তর 13। সো 13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইটস গুড। আমরা আপনাদের সাথে একটু চেক করে দেখি যে ঠিক আছে কিনা। তো আমরা ফিবোনাচি ধারা সম্পর্কে আপনাদের বলেছিলাম, এটা আসলে ফিবোনাচির একটা এক্সটেনশন, শুরুতে কিছু একটা দিয়ে দিছে। দেখেন এই দুইটাকে যোগ করেন আপনি 1 পাবেন, 0 আর 1 যোগ করেন 1 পাবেন, এই দুটাকে যোগ করলে 1 আর 1 যোগ করেন 2 পাবেন, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8। সো 5 8 13, আর 13-র সাথে যদি আপনি 8 যোগ করেন তখন হবে 21, আর এখানে যদি 1 যোগ করেন দ্যাট ইজ 34। যদি একটা চাওয়া হয়েছে, তিনটা দিলে মনে হয় ভালো হতো। সো সঠিক উত্তর হলো 13। আপনারা মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটু বহুভুজ নিয়ে আলোচনা করব। এই টপিকটা আলোচনা করার একটা কারণ আছে, কারণ এখান থেকে কিছু কঠিন কোশ্চেন এর আগে দেখা গিয়েছে। তো আমরা আগে বুঝাই প্রশ্নটা আসলে আমরা কি চাচ্ছি। প্রথমে যেটা আমরা বলবো যে এটা যেটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের জন্য আমরা বলতে পারি যে একটা ত্রিভুজের মোট কোণ, একটা ত্রিভুজের মোট কোণ হলো 180।
ওকে, একটা ত্রিভুজের মোট কোণ হলো 180, যেটা চতুর্ভুজের জন্য মোট হলো 360। আচ্ছা, সো চতুর্ভুজের পরে, চতুর্ভুজ পর্যন্ত আসলে সবাই আমরা মুখস্থ করে রাখি, তারপরে পঞ্চভুজ, ষড়ভুজ বা সুষম বহুভুজ, এরকম কিছু প্রশ্ন আসে যে সুষম বহুভুজের মোট কোণ কত বা সুষম অষ্টভুজের মোট কোণ কত। সো এই প্রশ্নটা আমরা একটু শেখানোর চেষ্টা করতেছি। তো একটা ফর্মুলা এখানে দিয়ে দিছে, যেটা হলো মোট কোণের পরিমাণ হলো n-2 ইন্টু 180। তো এটা আমি ত্রিভুজের জন্য আপনাদের প্রমাণ করে দেই। হোয়াট ইজ n? n হলো বাহুর সংখ্যা, n হলো বাহুর সংখ্যা। তাহলে দেখেন, এই ফর্মুলাটা যদি ত্রিভুজের জন্য বলি, তাহলে ত্রিভুজের n এর মান হলো 3, তাহলে 3 মাইনাস 1 ইন্টু 180, এর মান কিন্তু সরি 3 মাইনাস 2 হবে, 3 মাইনাস 2 ইন্টু 180, এর মান কিন্তু 180। তাহলে ত্রিভুজের জন্য যেটা ঠিক আছে। এবার আমরা চতুর্ভুজের জন্য যদি বলি, চতুর্ভুজে 4টা বাহু, n এর মান 4, আর মোট কোণের মান হবে 4 মাইনাস 2 ইন্টু 180, that is 2 into 180, 2 into 180, that is 360। এটাও কিন্তু ঠিক আছে। তার মানে আমাদের ফর্মুলাটা ডান। এবার পঞ্চভুজের জন্য বলতে পারি n এর মান হলো 5, তাহলে মোট কোণ কি হবে 5 minus 2 into 180, 180। সো 5 minus 2 মানে 3 into, আমি বলতে পারি 2 সমকোণ, 180 মানে আসলে কি 2 সমকোণ বলা যায়। তাহলে টোটাল কত আসলো 6 সমকোণ। তাহলে ষড়ভুজ আমি আর না করি, আমার এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, সেটা হলো একটি, এটা চ্যাট বক্স আমাকে জানাবেন, দশভুজের মোট কোণ কত, মোট কোণের পরিমাণ চ্যাট বক্স আমাকে জানিয়ে দেন। একটি দশভুজের মোট কোণের পরিমাণ কত হবে? জাস্ট যে ফর্মুলাটা শিখিয়েছি সেটাই আসলে আপনাদেরকে দেখাচ্ছে, যে যোগ বিয়োগ করবেন আর কি, আর কিছু না। একটি দশভুজের মোট কোণ, হ্যাঁ মোটামুটি সবাই লিখে ফেলতেছেন। দুই ভাবে উত্তর দেওয়া যায়, দুইটাই কারেক্ট। দশভুজের জন্য 10 মাইনাস 2 ইন্টু 2 সমকোণ, এভাবে আমি লিখি, একটু সহজ মনে হচ্ছে আমার কাছে। তাহলে এখানে হবে কত 8 গুণন 2 সমকোণ, মানে হলো 16 সমকোণ বা 1480 মনে হয় আপনারা বলেছেন, হ্যাঁ 1440, দুঃখিত, 1440ও সঠিক উত্তর, বা 16 সমকোণ এটাও কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে। সো এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে আসে, দশভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, দশভুজ বা 17 ভুজ, এরকম প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসে যে সুষম বহুভুজের প্রতিটি কোণের মান কত। সো এটা আমরা একটা অঙ্ক করব, অঙ্ক করে এটার সলিউশন দিব। সো আমি কোশ্চেনটা লিখি আপনাদের জন্য। প্রশ্নটা হলো, একটি সুষম সপ্তভুজের, একটি সুষম সপ্তভুজের যে কোনো একটি কোণের মান কত, যে কোনো একটি কোণ। প্রশ্নটা কি, একটি সুষম সপ্তভুজের যে কোনো একটি কোণের মান কত। তো এই প্রশ্নটার আগে আমি একটু কথা বলি, সুষম কথাটার অর্থ আসলে কি। সুষম কথা দিয়ে বোঝায় বাহুগুলো সমান, বাহুগুলো সমান, এবং বাহু যদি সমান হয় অবশ্যই কি হবে, কোণগুলোও সমান, কোণগুলোও সমান। এই কথাটা দিয়ে, মানে সুষম কথাটা দিয়ে আসলে এইটাই বোঝানো হয়। ওকে, আচ্ছা অনেকেই উত্তর দিয়ে দিচ্ছেন, চলেন আমরাও ট্রাই করি আপনাদের সাথে, যেটা কিভাবে বের করব। যেহেতু একটি কোণের মান বের করতে বলছে, আমাকে কিন্তু প্রথমে কি করতে হবে, মোট কোণের মানটা বের করতে হবে। মোট কোণ টোটাল কত, তাহলে সপ্তভুজ, সপ্তভুজ মানে কত, n হলো 7, তাহলে 7 মাইনাস 2 ইন্টু 180, দ্যাট ইজ 5 ইন্টু 180। এটা হলো মোট কোণ। আমাকে কিন্তু মোট কোণ বলে নাই, যে কোনো একটি কোণ। তাহলে যে কোনো একটি কোণ, কোণ আমি একটা সিঙ্গেল কোণের মান আসলে এখান থেকে বের করতে যাচ্ছি। তাহলে 5 ইন্টু 180, এটা হলো মোট কোণ, আমি গুণ করলাম, তাকে ভাগ করব হলো n দিয়ে। nটা কি, বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আপনারা মোট উত্তরটা পেয়ে যাবেন। তাহলে এটা হবে 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 7। দেখি আপনারা চ্যাট বক্সে অনেক উত্তর দিয়েছেন, আমি একটু চেক করে দেখি আপনাদের উত্তর। হ্যাঁ মোটামুটি সবাই সঠিক, কয়েকজন মনে ভুলও দিয়েছেন। তো 900 বা 900 ডিভাইডেড বাই 7, যেটা হবে 128.5 ডিগ্রি, এটা আসার কথা 128.5 ডিগ্রি।
কয়েকজন মনে হয় একটু ক্যালকুলেশনে ভুল করেছেন, বাকিরা মোটামুটি সঠিক। 900/7 900/7 বা 128.5 ডিগ্রি। সো এই দুইটা প্রশ্ন বিগত বছর অনেকবার দেখা গিয়েছে এবং যেটা শর্টকাটও আছে। টোটাল কোণের মানটা জেনে রাখবেন এবং যে কোনো একটি কোণের মান যদি সুষম বহুভুজ বা সুষম সপ্তভুজ বলে সেই ক্ষেত্রে n এর সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন। এই হলো মোটামুটি সিস্টেম। ওকে, সো আমরা অনেকগুলো সহজ আলোচনা করেছি, এখন আমাদের একটু গভীরে যাব, সেটা হলো বিন্যাস এবং সমাবেশ। আমি একটু আগে থেকে আপনাদের বলে রাখি, যারা সায়েন্সের স্টুডেন্ট বা ইন্টারমিডিয়েটের টিউশনি করাচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো বা বিন্যাস সমাবেশ কিছুটা সহজতর মনে হতে পারে, বাট যাদের সায়েন্সের স্টুডেন্ট না বা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন না তাদের জন্য কিন্তু বিন্যাস সমাবেশ মোটামুটি আতঙ্কের নাম। এখানে একটু কঠিন প্রশ্ন দেখা যায়, সো এটা একটু প্র্যাকটিস ভালো মতো করতে হবে কারণ প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসছে। সো বিন্যাস সমাবেশের আগে আমরা একটা অপারেটর নিয়ে কাজ করব বা কথা বলবো, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়ালকে কিভাবে প্রকাশ করা হয়? দুইভাবে প্রকাশ করা যায়। একটা হলো বিস্ময় বোধক চিহ্ন, এটাকে দিয়ে ফ্যাক্টোরিয়াল বোঝানো হয়, আর একটা হলো কোণের মতো। সো এই দুইটা চিহ্ন দিয়ে ফ্যাক্টোরিয়াল বোঝানো হয়। আমি এক্সাম্পলও দিয়ে রাখি যেন দেখতে সুবিধা হয়। যেমন এটাও 5 ফ্যাক্টোরিয়াল, এটা যেমন সত্য এইভাবেও কিন্তু দিতে পারে, এটাও সত্য। আমি মনে করেন এখন 6 ফ্যাক্টোরিয়াল লিখবো, এভাবেও লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি, বা 9 ফ্যাক্টোরিয়াল এভাবেও লিখতে পারি বা 9 ফ্যাক্টোরিয়াল এভাবেও লিখতে পারি। সো দুইভাবে ব্যাখ্যা করা যায়। এখন বলি হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি? ধরেন আপনাকে বললো যে 5 ফ্যাক্টোরিয়াল, তার অর্থ হলো 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এটা হলো 5 ফ্যাক্টোরিয়ালের মান। আচ্ছা, এবার আমি যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে হবে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 2 ইন্টু 1। এবার যদি বলি আমি 4 ফ্যাক্টোরিয়াল, তো ছোট লিখি নাহলে আমার বেশি কষ্ট করতে হবে, তাহলে ডেফিনেটলি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে ফ্যাক্টোরিয়াল দিয়ে আসলে কি বোঝাচ্ছে? সেটা হলো 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা ন্যাচারাল সংখ্যার গুণফল। 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে বোঝাচ্ছে 6 থেকে 1 পর্যন্ত সবগুলো ন্যাচারাল সংখ্যার গুণফল। একইভাবে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে সেম। সো এগুলো বুঝার সাথে সাথে মানগুলো শিখে রাখবেন, খুব কাজে দেয়। আমি 3 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করি। 3 ফ্যাক্টোরিয়াল মান হলো 3 ইন্টু 2 ইন্টু 1, যেটা হলো 6। 4 ফ্যাক্টোরিয়ালের মান হলো 24 24। 5 ফ্যাক্টোরিয়ালের মান হলো 120 এবং 6 ফ্যাক্টোরিয়ালের মান হলো 720। এগুলো একটু মনে রাখলে আপনাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। সো 5 ফ্যাক্টোরিয়াল ইজ 120, 6 ফ্যাক্টোরিয়াল 720। এটা হলো একটা কথা। আরেকটা সিস্টেম এখানে আমি জানিয়ে রাখি যে 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখেছিলাম? 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। আমি আরেকভাবে এটাকে লিখতে যাচ্ছি। দেখেন তো, 5 থেকে 1, 5 থেকে 1 ওকে আমি কি লিখতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল আকারে লিখা যায়। তাহলে ওর যদি একটা ফর্মুলা আমি আপনাকে বলি যে ফর্মুলা কিভাবে লিখবো, তাহলে আমি লিখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল হলো n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখেন মিলাই দেখেন, n ফ্যাক্টোরিয়াল মানে 6 ফ্যাক্টোরিয়াল, n মানে হলো 6, n কে আলাদা করেছি আর n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালকে আলাদা করেছি। এইভাবে কিন্তু লিখা যায়। সো একটু কন্ডিশন দিয়ে রাখি, কয়েকটা কন্ডিশন মাথায় রাখবেন। কন্ডিশন হলো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে না, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল করব না আমরা, ফ্যাক্টোরিয়াল হবে না, হবে না। এটা একটা ইনফরমেশন জেনে রাখবেন। আরেকটা ইনফরমেশন যেটা হলো শূন্য ফ্যাক্টোরিয়াল যার মান হলো 1। ওকে, এগুলোর ব্যাখ্যা আছে বাট ওই ডিটেলস আমরা যেতে যাচ্ছি না, আমরা জাস্ট ইনফরমেশন গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। ওকে, চলুন তাহলে এবার আমরা আরেকটা অপারেটর নিয়ে আলোচনা করি যেটা হলো এনপিআর। সো এই পি সংখ্যাটা বা পিটা এসেছে পারমুটেশন থেকে, পারমুটেশন, যার বাংলা হলো আসলে বিন্যাস। সো বিন্যাস ব্যাপারটা কি সেটা একটু পরে বুঝাচ্ছি। এনপিআরটাকে আমি একটু ডিফাইন করি যে এই অপারেটরটা আসলে কিভাবে ডিফাইন করা হয়। সো এনপিআর যদি কোথাও লেখা থাকে তার অর্থ হলো এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দ্যাট ইজ, মানে এটাই হলো ফর্মুলা এনপিআর এর জন্য। উপরে এন ফ্যাক্টোরিয়াল, লব হলো এন ফ্যাক্টোরিয়াল, আর হর হলো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমাদের নামাজের জন্য কি আমরা 5 মিনিটের বিরতিতে যাব? আমরা চ্যাট বক্সে জানান, তাহলে আমরা এই টপিকটা পড়ে যাব আর কি। নামাজের জন্য কি বিরতি দরকার আছে 5 মিনিট? আচ্ছা, না রেসপন্সটা একটু বেশি, তাহলে আমরা শেষ করে দিই, শেষ করে একসাথেই পড়বে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে।
আচ্ছা, এনপিআর এর কথা বলছিলাম। এনপিআর কে আসলে কি বলবো? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো এইভাবে না পড়ে আমরা এক্সাম্পল দিয়ে করি, আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি বলতে পারি যে 5p3, এটা তো ওই এনপিআর এর মধ্যে পড়ে। ওকে কি লিখবো? উপরে হলো 5 ফ্যাক্টোরিয়াল, নিচে লিখবো 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আর কি লেখা যায় এটাকে? 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, আর নিচে কি লিখতে পারি? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5p3 এর মান হলো 5 ফ্যাক্টোরিয়ালের মান বলছিলাম 120 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 60। তাহলে এইভাবে আমরা মান বের করতে পারবো। বাট আমি আপনাদেরকে আরেকটা সহজ উপায় শিখাই দিতে চাচ্ছি এনপিআর বের করার জন্য। সেটা কি? এনপিআর এটাই তো আমরা বের করব, ওর একটা সহজ উপায় দেখেন। আমি যদি লিখি ওই 5p3, ওকে আমি কি লিখছিলাম? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার একটু আগে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম। 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু লেখা যায়, কারণ 2 এবং 1 এর গুণফল ইজ 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হলো 2 ফ্যাক্টোরিয়াল। এবার যদি আপনি 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করে দেন, আপনি লিখতে পারবেন 5 গুণন 4 গুণন 3, এটার মানও কিন্তু 60। আচ্ছা, কেন একটু পরে বলতেছি এটা কেন করছি। এবার আপনি যদি করেন যে 6p2, আপনাকে এই মানটা বের করতে বলা হলো, তাহলে আপনি লিখবেন কি? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তারপরে লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখন লিখতে পারি 6 গুণন 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল। এভাবে কিন্তু লেখা যায়, ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এই অংশটা কিন্তু আমি বুঝিয়েছি যে এভাবে লেখা যায়। এবার যদি আমি 4 ফ্যাক্টোরিয়াল কেটে দেন, আপনার থাকবে 6 গুণন 5, যার মান হলো 30। আরেকটা এক্সাম্পল বলি, তারপরে আমরা কনক্লুশনটা টানবো। সেটা হলো 4p1, মনে করেন এই মানটা। তাহলে উপরে যাবে 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 4 থেকে 1 বিয়োগ করলে 3 ফ্যাক্টোরিয়াল, একসাথে লিখে দিলাম। তাহলে উপরে লিখতে পারি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হলো 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি থাকলো? অনলি 4। এবার আমি কনক্লুশনটা টেনে দেই যে আসলে কি করতেছি। দেখেন 5p3, তার অর্থ হলো 5 4 3, মানে 5 থেকে শুরু 3টা সংখ্যা লিখবো। আবারও বলি, 5p3 মানে হলো 5 থেকে শুরু এবং কয়টা সংখ্যা লিখবো? 3টা। তাহলে 5 4 3। ওকে, এবার দেখেন 6p2 মানে হলো 6 থেকে শুরু কয়টা সংখ্যা লিখবো? 2টা। তাহলে 6 ইন্টু 5, 2টা লেখা হয়েছে। এরপর দেখেন 4p1, তাহলে 4 থেকে শুরু কয়টা লিখবো? একটাই, সে একটাই লেখা হয়েছে। আশা করছি আমি বুঝাতে পেরেছি যে এটা শর্টকাটটা আসলে কি হবে। চলো আমরা শর্টকাটটা আপনাদেরকে একটু বলে দেই। যদি আপনাকে বলে np3, তাহলে আমি কি লিখবো? n থেকে শুরু, তারপরে n-1, তারপরে n-2। যদি আমাকে বলে 10p2, তাহলে আমি কি লিখবো? 10 থেকে শুরু এবং 2টা সংখ্যা, তাহলে 10 এবং 9। যদি বলে 10p3, তাহলে আমি কি করব? 10 থেকে শুরু, তার সাথে 9 গুণন, তার সাথে আর গুণন, 10p3 এর মান। যদি আমাকে বলে 9p5, বড় দিলাম, তাহলে 9 থেকে শুরু, তারপরে 5টা সংখ্যা লিখবো, তাহলে 7 6, এই হলো 5। আশা করছি এই ব্যাপারটা বুঝিয়েছি যে শর্টকাটে যদি আপনি এমপি3 বের করতে চান, তাহলে কিভাবে বের করা যাবে। দ্যাট ইজ দ্য এমপি3 এর শর্টকাট ফর্মুলা। ওকে, আচ্ছা, এখন একটু বিন্যাস নিয়ে কথা বলি, তারপর আমরা কয়েকটা অঙ্ক করব। সো হোয়াট ইজ বিন্যাস? বিন্যাস ব্যাপারটা কি? মনে করেন আপনি এখন আছেন ঢাকায়, আপনি আছেন ঢাকাতে, আপনার বাড়ি হলো বরিশাল। সো আপনি কিভাবে বরিশাল যেতে পারবেন? বরিশালে আমি যতটুকু জানি আর কি, যে অধিকাংশ মানুষ সদরঘাট হয়ে যায়, মানে সদরঘাট থেকে লঞ্চ, বড় বড় লঞ্চ পাওয়া যায়, সেই লঞ্চে করে বরিশাল চলে যায়। আচ্ছা, এবার আপনাকে অপশন দেয়া হলো যে ঢাকা থেকে, আপনার বাড়ি থেকে আপনি সদরঘাট 3 ভাবে যেতে পারেন। কি কি? রিক্সা, আর কি হতে পারে? পাঠাও, আরেকটা হলো উবার। ওকে, এই 3 ভাবে যে কোনো এক ভাবে আপনি যেতে পারেন। তাহলে আপনাকে যদি বলা হয় ঢাকা থেকে সদরঘাট কত ভাবে যাওয়া যায়, আপনি বলবেন 3 ভাবে। আচ্ছা, এবার সদরঘাট থেকে আপনি বরিশাল কিভাবে যাবেন? আপনার মনে করেন 4টা লঞ্চ আছে, 4টা আলাদা আলাদা লঞ্চ আছে। এই 4টা লঞ্চের নামে আমি লিখে দিব 1 2 3 এবং 4। সো 4টা লঞ্চের যে কোনো একটা দিয়ে আপনি বরিশাল যেতে পারবেন। তাহলে এখন দেখেন অপশনগুলো কি কি হতে পারে। যে আপনি রিক্সা দিয়ে আসলেন, তারপর 4টার যে কোনো একটাতে গেলেন, তাহলে রিক্সার জন্য অপশন হলো 4টা। আপনি পাঠাও দিয়ে আসলেন, রিক্সার পরিবর্তে পাঠাও দিয়ে, তারপরে 1 নাম্বার অথবা 2 নাম্বার অথবা 3 নাম্বার অথবা 4 নাম্বার যে কোনো একটা দিয়ে যেতে পারেন। তাহলে পাঠাওয়ার জন্য 4টা অপশন,
ইভেন উবারের জন্যও কিন্তু 4টা অপশন। তাহলে আমি ঢাকা থেকে বরিশাল, প্রশ্নটা যদি এরকম করা হয় যে ঢাকা থেকে বরিশাল কতভাবে যাওয়া যায়, এই যদি প্রশ্ন করা হয় তাহলে আমি কি করব, ঢাকা থেকে সদরঘাট যেটা হলো 3 ভাবে, আর সদরঘাট থেকে বরিশাল 4 ভাবে, দ্যাট ইজ 12 ভাবে। এই হলো আমার বিন্যাস। মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি আমি যেতে চাই তাহলে বিন্যাসের মাধ্যমে আমি খুব সহজে বের করতে পারবো যে কতভাবে যেতে পারবে। সো আমরা আসলে এখানে কি করতেছিলাম, আমরা রাস্তা চুজ করতেছিলাম যে রিক্সার সাথে এই 4টা, পাঠাওয়ের সাথে এই 4টা, ইভেন উবারের সাথেও এই 4টা। সো এই বিন্যাসের ব্যাপারটা এইভাবেও করা যায়। আরো বেশ কিছু এক্সাম্পল আছে, সেটা একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করব। যেমন মনে করেন আপনাকে বললো যে এ বি সি ডি, এখানে 4টা সংখ্যা আছে। তো আমি একটু ডিটাকে না নেই, ডিটাকে নিলে অঙ্কটা বড় হয়ে যাবে। মনে করেন এবিসি আছে। সো এবিসিডি একটা সংখ্যা হইছে, এ সি বি দিয়েও কিন্তু একটা সংখ্যা হতো, তাই না? ডিফারেন্ট একটা সংখ্যা। এবার দেখেন আমি অন্য কালার দিয়ে লিখি, বি এসি একটা সংখ্যা, বি সিও কিন্তু একটা সংখ্যা। তারপর দেখেন সি এবি যেমন একটা সংখ্যা, সি বি এ এটাও একটা সংখ্যা। তাহলে এ বি সি এখানে 3টা অক্ষর ছিল, এই 3টা অক্ষর দিয়ে কয়টা সংখ্যা তৈরি করা গেছে? দ্যাট ইজ 6টা। তাহলে এই ব্যাপারটাকে বোঝানোর জন্য 3P3 লিখা যায়, মানে এই 3টা অক্ষরকে দিয়ে। আবারও বলি, এ বি সি 3টা অক্ষর, 3টা অক্ষরের সবগুলো নিয়ে সবগুলোকে ব্যবহার করা হচ্ছে। তাহলে 3P3 হবে, মানে এই অঙ্কের জন্য এবিসি সবগুলো সংখ্যা নিয়ে, সবগুলো অক্ষর নিয়ে, অক্ষর নিয়ে মোট বিন্যাস। সো 3P3 ক্যালকুলেশন আমরা জানি, সেটা কি? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মান মনে হয় 6, 0 ফ্যাক্টোরিয়াল মান হলো 1, এটা হলো 6। তাহলে হাতে না করে আমরা সরাসরি ফ্যাক্টোরিয়াল দিয়ে করলে সহজে উত্তর বের করা যায়। সো 3টার জন্য হাতেটা করা যায়, এটা হয়তো বা লজিক্যাল, কিন্তু যখন এর চেয়ে বেশি হবে, 10টা হবে, 15টা হবে, তখন কিন্তু আর হাতে করা যাবে না। সো আসেন আমরা একটা প্র্যাকটিস করি। এটা দেয়া আছে যে ইকুয়েশন, ইকুয়েশন একটা সংখ্যা দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটা করা হয়েছে মোট বিন্যাস। যখন এই ধরনের প্রশ্ন করা হয় যে মোট বিন্যাস, আপনি বাই ডিফল্ট বুঝে নেবেন সবগুলো অক্ষর নিয়ে, সবগুলো অক্ষর নিয়ে। ঠিক আছে? তাহলে দেখেন কয়টা অক্ষর আছে, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8। তাহলে 8টা অক্ষর আছে, 8টা অক্ষরের সবগুলো নিতে হবে। তাহলে 8P8, হোয়াট ইজ 8P8? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে কত? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মান যেটা আসবে সেটাই হলো সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দিছে যে 5টি নিয়ে বিন্যাস। আগে কি করছিলাম? সবগুলো নিয়ে নিছিলাম, দ্যাট ইজ 8P8। এখন কি করতে হবে? 5টা, মানে 8টার মধ্যে যে কোনো 5টা নিতে হবে। তাহলে আমি এটাকে কি লিখবো? আমি অন্য কালার দিয়ে লিখি, বুঝতে একটু সুবিধা হবে। এবার বলছে 5টা নিয়ে, তাহলে আমার সংখ্যা ছিল 8টা, আমি নিব 5টা। তাহলে 8P5 কিভাবে লিখবো বলেন তো? 8 থেকে শুরু, 7 6 5 ইন্টু 4, 5টা সংখ্যা লিখতে হবে। তাহলে 8 7 6 5 4, 5টা সংখ্যা লিখে ফেলছি। এই গুণফল যা আসবে আমি এটা করবো না, আপনারা করবেন। এটাই হলো 5টি নিয়ে বিন্যাস। ওকে, এখন একটা ঝামেলা এখানে লাগাইছে যে 5টা নিয়ে যে বিন্যাসটা আপনাকে করবেন সেটা হলো একই শব্দ একাধিকবার ব্যবহার করা যাবে। মানে এখন একটা ঘটনা ঘটাই দিছে। আগে আমরা কি করতাম? আমরা একটা সংখ্যাকে একই বর্ণ একাধিকবার, দুঃখিত, এটা আসলে শব্দ হবে না, এটা হবে বর্ণ। একই বর্ণ একাধিকবার ব্যবহার করা যাবে এই শর্তে। সো এটা আসলে ব্যাপারটা কি আমি একটু ছোট করে বুঝাই। যে মনে করেন আপনার যদি এ বি সি থাকতো, তাহলে আমরা এক্সাম্পল গুলো দিয়েছিলাম যে এ সি বি অথবা বি এ সি বা সি এ বি। দেখেন তো, এ কে আমি কিন্তু 2বার ব্যবহার করি নাই। 2বার বা 3বার যদি ব্যবহার করতাম তাহলে নতুন কিছু শব্দ আসতো, সেটা হলো এ এ বি, অথবা 3টাই এ, এরকমও কিন্তু আসতো, অথবা এ বি এ। তাহলে এই যে একাধিকবার ব্যবহার করলে ফর্মুলা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন একটা নতুন ফর্মুলা আসে, সেটা হলো n টু দি পাওয়ার r, মানে একই সংখ্যাকে আপনি বারবার ব্যবহার করতে পারেন। সো আমি এই ব্যাপারটা একটু চিত্র আকারে বুঝাবো যে এখানে মোট বিন্যাস কিভাবে বের করা যায়। চলেন আমরা শুরু করি। সো আমাকে কি করছে? সবগুলো শব্দ বের করতে হবে। সো এখানে ঘর কয়টা? 8টা। তাহলে আমি 8টা ঘর নিলাম, 2 3 4 5
6 7 8। তাহলে প্রথম যে ঘরটা আছে এই ঘরে আমি এই 8টার যে কোনো একজনকে বসাতে পারবো, ই কিউ ইউ যে কোনো একটা শব্দকে এখানে বসাতে পারবো। তাহলে কত ভাবে বসাতে পারবো? দ্যাট ইজ 8 ভাবে। আচ্ছা আসেন পরবর্তী ঘরে আমি কতটা বসাতে পারবো? দেখেন, যদি আমাকে বলতো যে একটা শব্দ একবার ব্যবহার করা যাবে, তাহলে আমি একটা ব্যবহার করে এখানে কত বসাতাম? 7। আবারও বলি, যদি একবার ব্যবহার করা যেত তাহলে একটা কিন্তু চলে গেছে, বাকি থাকলো 7। বাট এখন আমাকে কি বলছে? আমাকে বলছে একই সংখ্যা একাধিকবার ব্যবহার করা যাবে, মানে আমি চাইলে ওই সংখ্যাটা আবার ইউজ করতে পারবো। তাহলে এখন আবারও আমার হাতে কয়টা আছে? 8টা অপশন আছে। তাহলে এখানেও 8টা অপশন, মানে সবগুলোই আসলে কি হবে? 8টা অপশন হয়ে যাবে, যেহেতু একাধিকবার ব্যবহার করা যাবে। তাহলে দ্যাট ইজ, এটা আনসার কত? 8 টু দি পাওয়ার 8। তাহলে এটা সঠিক উত্তর কত হবে? 8 টু দি পাওয়ার 8। আচ্ছা, এখন যদি 5টা বিন্যাস নিয়ে বলতো, তাহলে আমি 5টা বিন্যাস মানে কি? আমার ঘর হলো 5টা, এই 5টা ঘর আমি লিখলাম। এইবার দেখেন, প্রথম ঘরটাকে কত ভাবে ফিল আপ করা যাবে? 8 ভাবে। পরেরটা এটাও কিন্তু 8 ভাবে, কারণ একই সংখ্যা বারবার ব্যবহার করা যাচ্ছে। তাহলে প্রত্যেকটাই কিন্তু 8 ইন্টু 8। তাহলে এখানে হবে 8 টু দি পাওয়ার 5। আশা করছি এটা বুঝাতে পেরেছি যে সংখ্যাকে একবার ব্যবহার করলে কি হবে আর একাধিকবার ব্যবহার করলে কি হবে। ঠিক আছে, আসেন এবার আমরা এটা অন্য একটা অঙ্ক করি। সেটা হলো বাংলাদেশ শব্দের বিন্যাস কত? এটা আপনারা চ্যাট বক্স উত্তর দিয়ে দেন। বাংলাদেশ শব্দের বিন্যাস কত? আপনারা দেখেন কয়টা এখানে বর্ণ আছে এবং সেই বর্ণগুলো মিলে কতগুলো বিন্যাস করা যাবে। আচ্ছা, অনেকে উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন। সো আমাদের প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল হলো বর্ণ সংখ্যা বের করা। তা আমরা লিখি বর্ণ সংখ্যা। সেটা কি? বি এ এন 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ওকে, 10টা। এখন বিন্যাস করতে বলছে, কয়টা শব্দ বলা নাই। তাহলে আমি সাথে 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 লিখে দিতে পারি যে বিন্যাস হলো 10 ফ্যাক্টোরিয়াল। মানে 10 ফ্যাক্টোরিয়াল বলতে আসলে কি বুঝাচ্ছি? 10 পি 10, তো এটা হলো 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল, বেসিক্যালি এটা 10 ফ্যাক্টোরিয়াল। তো একসাথে লিখে দিলাম আর কি, এটা হলো 10 ফ্যাক্টোরিয়াল। এটা হলো সঠিক উত্তর হওয়ার কথা। কিন্তু ঝামেলা একটা হইছে ভাই। কি ঝামেলা দেখেন তো? এই যে এ এখানে 2বার আছে, আর কোন শব্দ মনে হয় এখানে 2বার নাই, এ আছে 2বার। তাহলে এ যেহেতু 2বার আছে, এখন আপনি এইভাবে লিখলেন বি এ এ এন, আরেকবার লিখলেন বি এ এ এন। তাই আমি বললাম এখানে পার্থক্য কি? আপনি বলতে পারেন যে ভাই আমি এই এটাকে সামনে লিখছি, এই এটাকে পিছনে লিখছি। তো বেসিক্যালি এটা আপনি সামনে পিছে লিখলেও এটা কিন্তু আলাদা কোনো বিন্যাস হয় নাই। তাই এই অংশটা বাদ দিব। তাহলে কিভাবে বাদ দিব? কতটা আছে? এ আছে 2টা, তাহলে আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে বাদ দিব। তাহলে আমি 2 ফ্যাক্টোরিয়ালের লজিকটা একটু বলে দেই। 2 ফ্যাক্টোরিয়াল কেন? এ 2বার আছে তাই, 2বার আছে তাই। এটাই হলো বেসিক্যালি লজিক। একই সংখ্যা যদি একাধিকবার থাকে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ না করে ফ্যাক্টোরিয়াল কেন? কারণ দুইটা সংখ্যাকে কতভাবে সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে সাজানো যায়। তাহলে সঠিক উত্তর হবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমি আরেকটা অঙ্ক দিব, কারণ এটা আরেকটু ক্লিয়ারলি আপনাদের বুঝতে হবে। সো অঙ্কটা আমি দেই। মনে করেন আপনার কাছে আব্বা, এই হলো একটা প্রশ্ন যে আব্বাকে আপনি কতভাবে বিন্যাস করতে পারবেন। দেখি একটু বলেন তো আমাকে চ্যাট বক্সে, আব্বার বিন্যাস কত? হ্যাঁ, অনেকেই ধরতে পেরেছেন। দেখেন এখানে সংখ্যা কয়টা, বর্ণ কয়টা আছে? 4টা। তাহলে 4টার জন্য বিন্যাস কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। এ আছে আবার 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বি আছে 2টা, আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ভেরি গুড। 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইজ দ্য কারেক্ট আনসার। আরেকটা প্রশ্ন দেই, আরেকটু কঠিন করি আপনাদের জন্য। মনে করেন আপনাকে বললো এই সংখ্যাটার, মানে দুঃখিত সংখ্যা হবে না, এটা হলো শব্দ, এই শব্দটার বিন্যাস কত? এটা যদি আপনারা পেরে যান তাহলে মোটামুটি আর কোনো কনফিউশন থাকবে না পরবর্তীতে। ট্রিপল এ ডাবল বি ট্রিপল সি ডি, ট্রিপল এ ডাবল বি ট্রিপল সি ডি। উত্তর চলে এসেছে মোটামুটি, সঠিক উত্তরই এসেছে। প্রথমে কি করব? গুনবো 1 2 3 4 5 6 7 8 9। 9টা সংখ্যার বিন্যাস কত? 9 ফ্যাক্টোরিয়াল।
এবার দেখেন এ আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বি আছে 2টা, তাহলে আবারও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আবার সি আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ডি আছে একটা, আপনি চাইলে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে পারেন, বাট দরকার নাই তো। 1 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1, সো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আশা করছি এখানে আর প্রবলেম আপনাদের হবে না। ওকে, তো আমরা একটু আগাই, দুইটা স্পেশাল কেস আমরা দেখাবো। একটা হলো হ্যান্ডশেক, আরেকটা হলো দাওয়াত। সো হ্যান্ডশেকের ব্যাপারটা বলি। ধরেন একটা রুমে 5 জন বন্ধু আছে, 5 জন বন্ধু। তো প্রশ্ন করা হয় যে 5 জন বন্ধু পরস্পরের সাথে কতভাবে হ্যান্ডশেক করতে পারে। সো আমি একটু ডায়াগ্রামটা আঁকি। যে প্রথম বন্ধুকে দিলাম আমি, এই প্রথম বন্ধু কি করবে, 2 এর সাথে হ্যান্ডশেক করবে, 3 এর সাথে করবে, 4 এর সাথে করবে এবং 5 এর সাথে করবে। তাহলে আমি বলতে পারি ওর জন্য মোট কয়টা হ্যান্ডশেক আছে, সেটা হলো 4টা। ও 4 জনের সাথে হ্যান্ডশেক করছে। ওকে, এবার দ্বিতীয় বন্ধুটাকে নেই। দ্বিতীয় বন্ধু 3 এর সাথে করবে, 4 এর সাথে করবে, 5 এর সাথে করবে। মানে আপনি বলতে পারেন ও কি 1 এর সাথে করবে না কেন, ও কি দোষ করছে? ও আসলে দোষ করে নাই, ও ইতিমধ্যে 1 এর সাথে হ্যান্ডশেক করে ফেলছে। দেখছেন? তাহলে একই জনের সাথে তো বারবার করবে না, একবারই করবে। তাহলে দ্বিতীয় বন্ধুর জন্য মোট কয়টা আসতেছে বলেন তো? সেটা হলো 3টা। তাহলে তৃতীয় বন্ধুর জন্য কত, এটার বলতেও হবে না। তৃতীয় বন্ধুর জন্য 2টা, আর চতুর্থ বন্ধুর জন্য 1টা। তাহলে আমরা কি করব, মোট হ্যান্ডশেক যেটা আমাকে বের করতে বলছে, মোট হলো এখানে 4টা, 3টা, 2টা, 1টা। তাহলে 4 থেকে যোগ করব 1 পর্যন্ত। তাহলে এটা হলো 4 ইন্টু 5/2। আপনি বলতে পারেন এটা কি লিখলাম, এটা আসলে একটা ফর্মুলা ছিল যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, এভাবে যদি n পর্যন্ত যোগ করা হয়, ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 1 থেকে 4 যোগ করলে 4 ইন্টু 5/2, এটা হলো সঠিক উত্তর। 4 5 20 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 10। ঠিক আছে, তাহলে এটা হলো হ্যান্ডশেকের ফর্মুলা। তাহলে একটু যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটা উত্তর দিয়ে দিবেন। প্রশ্ন দিয়ে দিই আমি, যে বন্ধু সংখ্যা হলো 10 জন। বন্ধু যদি 10 জন হয়, হ্যান্ডশেক কয়টা হবে? বন্ধু সংখ্যা যদি 10 জন হয়, হ্যান্ডশেক কয়টা হবে? হ্যাঁ, তাহলে কি করতে হবে, 10 জনের জন্য আমরা যোগ করব কত থেকে, 9 থেকে। কিন্তু কারণ প্রথম জন 9টা করবে, তাহলে 9 8 7 যোগ করব লাস্টে কত, 3 2 1, 1 পর্যন্ত যোগ করব। তাহলে ফর্মুলা যদি হিসাব করি, তাহলে 9 গুণন 10 বাই 2, 90/2, দ্যাট ইজ 45। তো এটা কিন্তু মোটামুটি সহজ, এবং বিগত বছর এই প্রশ্নটা দেখা যায় যে বারবার আসে। ওকে, এটা হলো একটা স্পেশাল। আরেকটা আমরা স্পেশাল শিখাবো, সেটা হলো বন্ধুকে দাওয়াত দিতে। তো এটাও খুব মজার একটা প্রশ্ন। মনে করেন সোহাগ ভাইয়ের 2 জন বন্ধু আছে। আপাতত সহজ করে করি। সো সোহাগ ভাইয়ের 2 জন বন্ধু, উনি কতভাবে দাওয়াত দিতে পারেন? সো কে কে বন্ধু, একজন হলো লিটন ভাই, আর একজন হলো পাশা ভাই। এই 2 জন আমরা বন্ধু নিলাম। তাহলে কি কি ঘটনা ঘটছে দেখেন। একটা হতে পারে যে উনি লিটন ভাইকে দাওয়াত দেয় নাই, উনি পাশা ভাইকেও দাওয়াত দেয় নাই। তারপর হতে পারে উনি লিটন ভাইকে দাওয়াত দিছে কিন্তু পাশা ভাইকে দেয় নাই। আর কি হতে পারে, লিটন ভাইকে দেয় নাই, পাশা ভাইকে দিছে। আর লাস্ট ওয়ান, লিটন ভাই এবং পাশা ভাই 2 জনেই দাওয়াত পেয়ে গেছে। এই হলো 4টা অপশন। তাহলে কিভাবে ডিফাইন করলাম ব্যাপারটা, আমি একটু ফর্মুলাতে তৈরি করি। দেখেন লিটন ভাইয়ের ক্ষেত্রে হয় সে দাওয়াত পাইছে অথবা পাই নাই, মানে হয় ক্রস বা ডট, হয় টিক চিহ্ন বা ক্রস চিহ্ন। মানে লিটন ভাইয়ের জন্য অপশন ছিল কয়টা, 2টা। একইভাবে পাশা ভাইয়ের অপশন কয়টা, 2টা। মানে প্রত্যেকজন বন্ধুর, ইভেন পাশা ভাইয়ের পর যদি করিম ভাইকে আপনি অ্যাড করে দেন, তার জন্য কিন্তু অপশন হবে 2টা। মানে হয় সে দাওয়াত পাবে, না হয় পাবে না। তাহলে আমরা প্রথমে কি বের করছি, যে কি হতে পারে, যে 2টা অপশন হতে পারে, হয় দাওয়াত পাবে না হয় পাবে না। এবার দেখেন বন্ধু সংখ্যা যখন 2 জন ছিল, তাহলে এখানে আনসারটা আসছে 2 টু দি পাওয়ার 2, বা যেটা হলো 4। তাহলে বন্ধু সংখ্যা যদি 3 জন হয়, সেটা হবে 2 টু দি পাওয়ার 3, 3 জন বন্ধুর জন্য। তাহলে আমাকে বলছে সোহাগ ভাইয়ের 2 জন বন্ধু, তাহলে 2 জন বন্ধুর দাওয়াত কত হবে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2। এবার যদি কখনো বলে যে বন্ধু সংখ্যা হলো 5 জন, তাহলে কি বলতে পারবো, 2 টু দি পাওয়ার 5। যদি বন্ধু সংখ্যা বলে 10 জন, তাহলে কি বলবো, 2 টু দি পাওয়ার 10। তো আমরা যে অঙ্কটা করেছি এটা আসলে ভুল অঙ্ক, একটু কারেকশন আছে। কারেকশনটা কি আমি একটু বলি। দেখেন এই 2 জনের ক্ষেত্রে একটা ঘটনা ছিল যখন আমরা কাউকে দাওয়াত দেই নাই।
সো আমি সোহাগ ভাইরে বললাম আপনি কত ভাবে দাওয়াত দিতে পারবেন, উনি বললেন আমি কাউকে দাওয়াত দিব না। এটা কিন্তু দাওয়াত দেওয়া হলো না। দাওয়াত দিতে হলে কি যে কোনো একজনকে, অন্তত একজনকে আসতে হবে। তাহলে যে কেসে কাউকে দাওয়াত দেওয়া হয় নাই ওই কেসটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখান থেকে এক বিয়োগ করব। 5 জনের জন্য কি হবে, ওই একটা কেস বিয়োগ করে দিব যেখানে কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। ইভেন এখানেও একটা কেস বিয়োগ করে দিব। তাহলে এন জন বন্ধুর জন্য যদি একেবারে শিখা রাখি যে এন জন বন্ধুকে কত ভাবে দাওয়াত দেওয়া যায়, 2 টু দি পাওয়ার n -1। কেন -1? কারণ একটা কেস থাকে, একটা সিনারও থাকে যেখানে কাউকে দাওয়াত দেওয়া হয় নাই, যেটা আসলে দাওয়াতের মধ্যেই পড়ে না। ওকে, সো ম্যাথ নিয়ে আমরা মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করেছি এবং সাথে বিগত বছরের প্রশ্নের আলোকে আমাদের তৈরি কিছু প্রশ্ন আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো চক্রাকার বিন্যাস। ওকে, আমি চক্রাকার বিন্যাসটা একটু সূত্রগুলো লিখে রাখি যে টেবিলের ক্ষেত্রে যদি চক্রাকার বিন্যাস হয়, এটা একটু ডেসক্রাইব করবো না, আমাদের মানসিক দক্ষতাতে যেতে হবে। টেবিলের ক্ষেত্রে চক্রাকার বিন্যাসের সূত্র হলো n-1 ফ্যাক্টোরিয়াল। এগুলো বিস্তারিত ক্লাস আলোচনা হবে। আর মালা বা ফুলের মালা যেটাকে বলা হয়, এটার জন্য ফর্মুলা হবে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। এগুলো ডিসক্রাইব করা হবে যখন আমরা লং ক্লাসগুলো নিব, বাট স্টিল সূত্র হিসেবে রাখতে পারেন পরীক্ষায় যদি আসে আর কি কখনো। সো আমরা যেটা বলতেছিলাম, আমরা মানসিক দক্ষতা নিয়ে একটু আলোচনা করব, যেহেতু আমাদের সময় খুব বেশি নেই, 40 মিনিটের মতো আছে। সো মানসিক দক্ষতাতে প্রথমে আমরা বিসিএস এর পিএসসি নির্ধারিত যে সিলেবাস সেটা দেয়া আছে। সো দেখবেন এখানে টপিক সংখ্যা 6টা, পূর্ণমান হলো 15, কিন্তু বলা নাই যে কোনটা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে। এটা কিন্তু একটা কনফিউশন। সো যে কোনো জায়গা থেকে বেশি প্রশ্ন আসতে পারে, ইভেন কোনো জায়গা থেকে প্রশ্ন নাও যদি আসে, আসলে কিছু করার নেই। তো আমরা একটু ডেসক্রাইব করি বিগত বছরের প্রশ্নগুলো যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসতেছে। তা আমরা যেটা দেখতে পারি যে শব্দ চয়ন, এটা আসলে বাংলার সাথে রিলেটেড, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। কিন্তু বৈসাদৃশ্য বিচার, এখান থেকে একাধিকবার প্রশ্ন দেখা যাচ্ছে, যে প্রায় 4 বছরে এখান থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, এবং রিটেনের ক্ষেত্রেও দেখেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আবার রিটেনের ক্ষেত্রে সাদৃশ্য থেকে আবার বেশি প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, বা সম্পর্ক বিশেষত্ব নির্ণয়ের ক্ষেত্রে রিটেনেরও অনেক প্রশ্ন এই সম্পর্ক এবং বিশেষত্ব থেকে এসেছে। সো সময়, কাজ, দূরত্ব প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই বিশ্লেষণটা করেছি যেন আপনারা বুঝতে পারেন যে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসতেছে এবং কোন টপিক থেকে তুলনামূলক কম প্রশ্ন আসতেছে। তো অনুশীলনীটার পরে আমরা যেটা করেছি যে মানসিক দক্ষতার টোটাল সিলেবাসটাকে ভাগ করেছি। যে মানসিক দক্ষতায় বাংলা নিয়ে কিছু প্রশ্ন আসে, যেগুলো মূলত শব্দার্থ, এই প্রশ্নগুলো দেখা যায়। ইংরেজিরও কিছু ওয়ার্ড মিনিং দেখা যায়, ওয়ার্ড মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। ম্যাথের কিছু প্রশ্ন আসে কিরকম, যে শতকরা, এই প্রশ্নগুলো মাঝে মাঝে দেখা যায়, বা লাভ ক্ষতি দেখা যায়, বা ভগ্নাংশ দেখা যায়, এখানে ভগ্নাংশটা বেশি দেখা যায়। এরপরে যেগুলো আছে এগুলো হলো মানসিক দক্ষতার প্রশ্ন, যেমন প্রতিবিম্ব, প্রতিবিম্ব থেকে প্রতি বছরই প্রশ্ন আসবে। বার নির্ণয়, দিক নির্ণয়, আকার, এরকম কোশ্চেন মার্ক দিয়ে দেয়, কোশ্চেন মার্ক বলে এটাতে কি হবে, বিভিন্ন কোডকে ক্র্যাক করতে বলে, এবং কিছু বিবিধ প্রশ্ন আসে যার কোনো ব্যাখ্যা আসলে নাই। ওকে, তো আমরা একটু চেষ্টা করব কয়েকটা টপিক আপনাদের সামনে আলোচনা করার জন্য। আমরা একটু কোড ক্র্যাকিং দেখাবো, বর্ণ, চিত্র, প্রতিবিম্ব এবং বার নিয়ে এক দুটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো। সো প্রথমেই যেটা, যে কোড ক্র্যাকিং, যেটা বিভিন্ন ধরনের কোড আসতে পারে। তো ওই সবগুলো কোডকে আমরা দেখিয়েছি 4 ভাগে ভাগ করা যায়। কিরকম দেখেন, প্রথম যে টাইপটা আছে ABCD, এটা হলো অ্যালফাবেট, আর 1 2 3 এগুলো হলো সংখ্যা। সো A কে 1 ধরা হয়েছে, B কে 2 ধরা হয়েছে, C কে 3 ধরা হয়েছে, D কে ধরা হয়েছে 4। তাহলে এই হিসেবে এটার কোড রিপ্রেজেন্টেশন হবে 1 2 3 4। সো এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে যে BDC এর মান কত হবে। সো দেখেন বি হলো 2, আমি অন্য কালার দিয়ে দেই, বি হলো 2, ডি হলো 4, সি হলো 3। তাহলে বিডিসি কে যদি কোড রিপ্রেজেন্ট করতে বলে, তাহলে যার উত্তর হবে 2 4 3। তাহলে এটা ডিফাইন করতেছে কি, প্রথমে আপনাকে কি দেওয়া আছে তার উপর, কারণ এখানে এখানে কি করা হয়েছে, বর্ণকে অঙ্ক দ্বারা রিপ্লেস করা হয়েছে। ওকে, আচ্ছা, টাইপ 2 তে আমরা যেটা দেখতে পাই সেটা হলো উল্টা। দেখেন এবিসি মানে হলো অ্যালফাবেটের সাধারণ ক্রম, আর এখানে জেড ওয়াই এক্স মানে হলো উল্টা ক্রম। তাহলে দেখেন এ কে কম্বাইন করা হয়েছে কার সাথে, জেড এর সাথে। এ হলো প্রথম সংখ্যা, জেড হলো 26তম সংখ্যা। একইভাবে বি হলো আমাদের দ্বিতীয় সংখ্যা, আর ওয়াই হলো 25তম সংখ্যা। সি হলো 3 নাম্বার সংখ্যা, এটা হলো এক্স হলো 24 সংখ্যা। তাহলে এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে একটা সহজ মানে সাধারণ ক্রম দিয়ে দিল, যার রিভার্স ক্রম আপনাকে জিজ্ঞাসা করলো যে রিভার্স ক্রমটা কি হবে। ওকে, তাহলে দুই ধরনের পেলাম, একটা হলো নাম্বার দিয়ে প্রতিস্থাপন, একটা হলো সংখ্যা দিয়ে প্রতিস্থাপন কিন্তু রিভার্স। এটাকে আমরা রিভার্স অর্ডারও বলতে পারি।
আচ্ছা, তারপর এখানে কি আছে দেখেন, এটা হলো MNO আর এখানে হলো NOP। তাহলে এখানে কি হলো? আপনি যদি অ্যালফাবেট চিন্তা করেন ABCDEFGHIJKL MN, মানে এম হয়ে গেছে এন, তাহলে এখানে কি করা হচ্ছে? এম এর সাথে +1 করা হচ্ছে। দেখেন এম হয়ে গেছে এন, তারপরে দেখেন এন হয়ে গেছে ও, মানে এন এর সাথেও কি করা হয়েছে? +1 করা হয়েছে। ও হয়ে গেছে পি, ও এর সাথেও +1 করা হয়েছে, মানে পরবর্তী সংখ্যা, মানে একটা সংখ্যাকে পরবর্তী সংখ্যা দ্বারা রিপ্লেস করা হয়েছে। তাহলে এই হিসেবে আমি যদি বলি যে ACE, এর রিপ্লেসমেন্ট কি হবে বা এর কোডিং কি হবে, তো দেখেন এ হয়ে যাবে বি, সি হয়ে যাবে ডি, ই হয়ে যাবে এফ। এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে একটা ঘর পরে। সো এখানে আমি এক ঘর দেখিয়েছি, এটা 2 ঘর বা 3 ঘরও কিন্তু আসতে পারে। ওকে, তাহলে এটাও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, 4 নাম্বার টাইপ আমরা যেটা দেখেছি যে একটা সংখ্যা দেওয়া থাকে, দুঃখিত, একটা অক্ষর দেওয়া থাকে, আপনাকে বলবে এখান থেকে কি পাওয়া যায়, মানে ELVI, এখান থেকে আপনি কি তৈরি করতে পারবেন। দেখেন আপনি যদি একটু সাজায় গোজায় লেখেন তাহলে কি লিখতে পারবেন? LIVE, তাহলে এখান থেকে একটা শব্দ আসে, দ্যাট ইজ লাইফ, তাই না? আচ্ছা, সো এরকম একটা এক্সাম্পল যদি আমি দেই, এই যে আমি একটা শব্দ দিছি, আপনাকে বললাম যেটাকে সাজিয়ে গুছিয়ে কি পাওয়া যায়, একটু চ্যাট বক্সে আমাকে বলেন তো। PSI, র্যাপসি, র্যাপসি থেকে আপনি কি পেতে পারেন? হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, গুড, ভেরি গুড। এখান থেকে আপনি প্যারিস পেতে পারেন, PARIS। তাহলে এটাও কিন্তু অনেক কয়েকটা টাইপের মধ্যে পড়তে পারে, ঠিক আছে? সো আমরা কয়েকটা প্র্যাকটিস করব, চলো আমরা প্র্যাকটিস করি এক দুটা। এটা দেয়া আছে যে DEB ইজ টু BED, ডিইবি কে বিইডি দ্বারা রিপ্লেস করা হয়েছে। তাহলে 456 এটাকে কি লিখা যায়? 456 কে কি লিখা যায়? আচ্ছা, তুষার ভাইয়া এবং মুবিন ভাইয়া উত্তর দিয়েছে, কাজী মাসেক, ফারহানা, আরো অনেকেই উত্তর দিচ্ছে। হ্যাঁ, আপনারা ধরে ফেলেছেন, গুড, ভেরি গুড। সো এটাতে কি হয়েছে বলেন তো? মাঝখানের সংখ্যাটা চেঞ্জ হয় নাই, তাহলে মাঝখানের সংখ্যাটা আমি লিখি, সেটা হলো 5। তারপরে কি? ডি এর জায়গায় বি, বি এর জায়গায় ডি, এই দুইটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে 6 চলে আসবে আগে, 4 চলে যাবে পরে, দ্যাট ইজ আনসার। সহজ আছে কিন্তু, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আচ্ছা, পরেরটারও উত্তর দিয়ে দিচ্ছেন অনেকে, ভেরি গুড। এখানে হলো টেল কে লেট করা হয়েছে, তাহলে ক্যাফে কে কি করা হবে? সো আমরা একটু দেখি পরিবর্তনটা হয় নাই কোথায়। তো আমরা দেখতে পাচ্ছি এ পরিবর্তন হয় নাই, ই পরিবর্তন হয় নাই, দুইটাই সেম আছে, তাহলে এ এবং ই আমরা চেঞ্জ করব না। আর কি আছে? টি এবং এল, এই দুইটা সুইচ করছে, এল এর জায়গায় টি, টি এর জায়গায় এল, তাই না? তাহলে আমরা এখানে এফটাকে আগে নিয়ে আসবো আর সিটাকে পরে নিয়ে যাবো, দ্যাট ইজ ফেস। তাহলে এটাকে যদি আপনি একটু ঘুরায় বেঁচায় বলেন, এটার সঠিক উত্তর হবে ফেস। ওকে, এটা ইজ আনসার। একটা চ্যাট বক্সে একটা কিউএনএ তে আমরা, কিউএন বলছি দুঃখিত, আমরা একটা পোল কোশ্চেন ছেড়ে দেই, এটা খুব দ্রুত উত্তর দিবেন, খুব কম সময় দেওয়া হবে আপনাদেরকে এটা উত্তর দেওয়ার জন্য। 30 সেকেন্ডস, 30 সেকেন্ডস এর মধ্যে রিকোয়েস্ট করব সবাই উত্তর দিবেন। এ বি সি ডি যদি WXYZ হয়, ABCD যদি WXYZ হয়, তাহলে BAD টা কি হবে? ABCD এর মান হলো WXYZ, তাহলে BAD দিয়ে কি হবে? প্রথমে কয়েকটা ভুল উত্তর আমরা পেয়েছিলাম, বাট পরবর্তীতে সবাই সঠিক উত্তরই দিচ্ছেন। আর যারা চ্যাট বক্সে লিখছেন, আমি একটু রিকোয়েস্ট করব, পোল কোশ্চেন যেগুলো থ্রো করা হয় সেগুলো অবশ্যই কি করবেন? পোলেই উত্তর দিবেন। আমি এন্ড করে দেই, যথেষ্ট সময় দেওয়া হয়েছে আপনাদের। 85%, একটু কমে গেছে পার্সেন্টেজটা, 85% বলতেছেন এ, XWZ। হ্যাঁ, এটাই সঠিক উত্তর, দ্যাটস রাইট। আমি একটু বলেও দেই, যারা ভুল করেছেন তারা বুঝতে পারবেন। দেখেন বি কে রিপ্লেস করা হয়েছিল এক্স দিয়ে, তাহলে বি এর পরিবর্তে এক্স। এ কে রিপ্লেস করা হয়েছিল ডাব্লিউ দিয়ে, তাহলে এর পরিবর্তে ডাব্লিউ। এবং ডি কে রিপ্লেস করা হয়েছিল ডি দিয়ে, সরি জেড দিয়ে, তাহলে ডি এর পরিবর্তে জেড। সো XWZ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এবার একটা প্রশ্ন, প্রশ্নটা হলো ইংরেজি বর্ণমালার, মানে ABCD যেগুলো আর কি, বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি, আচ্ছা, তার ডানে অষ্টম বর্ণ কত? সো আপনি যদি ABCD দিয়ে হিসাব করেন এটাতেও মিলানো যাবে, বাট আমরা যেটা প্রথমে করব সেটা হলো বাম দিক থেকে দ্বাদশ, আচ্ছা, তারপরে আবার অষ্টম,
তাহলে এই দুইটাকে যোগ করলে কত? দ্যাট ইজ 20। মানে আপনি বাম দিক থেকে 20তম যে বর্ণটা সেটাই হলো সঠিক উত্তর, তাই না? প্রথমে 12 ঘর গেলেন, দ্বাদশতম বর্ণ, তারপর আবার অষ্টম বর্ণ, তো 12 আর 8 20 ঘর। এবং আপনি এবিসি দেখে হিসাব করেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। সো আমি হিসাব করলাম, একদম হাতে হাতেই করে দেখলাম, যেটা সঠিক উত্তর হবে টি। দেখি আপনাদের চ্যাট বক্সের উত্তরগুলো আমি একটু দেখি। রাইট, টি হবে সঠিক উত্তর। হ্যাঁ, সো রাইট আনসার ইজ টি, 20তম বর্ণ। আচ্ছা, এবার একটা পোল কোয়েশ্চেন চলে যাচ্ছে। এই পোল কোয়েশ্চেন আমার খুব পছন্দের একটা পোল কোয়েশ্চেন, দেখি আপনারা ট্রাই করেন এটা। এটার জন্য আমি 40 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ড বাড়াই দিলাম। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, আমি একটু 10 সেকেন্ড আরো সময় বাড়াই দেই। আপনাদের 74% বলতেছেন এটার উত্তর হলো নান। সবাইকে একটু রিকোয়েস্ট করব, অবশ্যই আপনাদের মাথায় একটা উত্তর তো আছে, সবাই এখনো ভোট দেন নাই, অনেকেই বাকি আছে। সবাই একটু এই পোলটাতে অংশগ্রহণ করেন, যেটা মাথায় আসে সেটাই দেন, কোনো সমস্যা নাই। এখন ভুল করতে ভয় পাবেন না। এখন যত বেশি ভুল করবেন, এই ভুলগুলো পরীক্ষার হলে মাথায় আসবে, তত বেশি সঠিক উত্তর পরীক্ষার হলে আপনি করতে পারবেন। সো আমাদের ক্লাস বা বাসায় আপনি ইচ্ছা মতো ভুল করবেন, মানে এখন ভুলটা করা হয়ে গেলে পরবর্তীতে ভুলটা কমে যাবে। ওকে, তো আমরা একটু এন্ড করি, আপনাদের সাথে একটু শেয়ারও করি। আপনাদের 63% বলতেছেন উত্তর হবে নান। আনফরচুনেটলি আপনারা সবাই ভুল বলেছেন, এখানে হাতে গোনা কয়েকজন আসলে সঠিক বলেছে। সঠিক উত্তর হবে আসলে সি, এম জে, যেটা 13% উত্তর দিয়েছেন। আচ্ছা, আমি দেখাই একটু ব্যাপারটা কি, এখানে আসলে কি করা হয়েছিল। এই জে মানে হলো জানুয়ারি, এফ মানে হলো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো ডেফিনেটলি তারপর হবে মে, তারপর হবে জুন, দেন হলো জুলাই। তাহলে এটা হবে এম জে। তো দ্য কারেক্ট আনসার ইজ এম জে। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, ইভেন এটা এসেছিল কোন একটা বছরে। সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, সব সময় যে শুধু সংখ্যা দিয়ে হবে এমন কিন্তু না, এরকম জানুয়ারি ফেব্রুয়ারি দিয়েও আসতে পারে। তো অবশ্যই বৈশাখ জ্যৈষ্ঠ দিয়েও যে আসবে না এটা কিন্তু বলা যাচ্ছে না, আপনারা বৈশাখ জ্যৈষ্ঠের মাসেরও নাম মনে রাখবেন, ঠিক আছে? চলুন আমরা আরেকটা টাইপ দেখি। সো এটা চিত্র নিয়ে কিছু প্রশ্ন আছে, এখানে 4টা অপশন দেয়া আছে। ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এই 4টার মধ্যে কোনটা ডিফারেন্ট, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, আপনারা উত্তর যেহেতু দিচ্ছেন, আমি দেখবো আপনাদের উত্তরটা আসলে কি উত্তর দিচ্ছেন। হ্যাঁ, মোটামুটি সারা, সাকিব, রীতি, তমা, সাদমান সবাই বলতেছেন সি, কারণ এই প্রশ্নটা আসলে সহজ ছিল, খুবই সহজ ছিল। এখানে দুই ভাবে চিন্তা করা যায়, একটা হলো প্রথমটাতে 3টা তীর চিহ্ন, এখানেও 3টা তীর চিহ্ন, এখানে 3টা তীর চিহ্ন, সি এ হলো 2টা তীর চিহ্ন, এটা হলো একটা একটা লজিক আর কি। আর দ্বিতীয় লজিক হলো এখানে একটা সাইড ওপেন, সাইড ওপেন, সাইড ওপেন, বাট এখানে ক্লোজড। সো দুই ভাবে চিন্তা করলেই সঠিক উত্তর হলো কিন্তু সি। ভেরি গুড, এটা যেহেতু পেরেছেন আমি আশা করছি এটাও পারবেন। এটা একটা পোল কোশ্চেন, পোল কোশ্চেনের আগে আপনারা একটু চিত্রটা দেখেন ভালো মতো, আনসারটা পোলে দিবেন। প্রথমে একটা দাগ, দেন 2টা দাগ, তারপরে কি হবে? প্রথমে একটা দাগ দেওয়া আছে, তারপরে 2টা দাগ দেওয়া আছে, তারপরে কি হবে, এটা হলো আপনাদের প্রশ্ন। আমি আশা করছি আপনারা প্রশ্নটা দেখেছেন। তাহলে এবিসিডি একটু আমাকে জানাই দেন, এবিসিডি। আচ্ছা, পোলের ক্ষেত্রে আমি একটু বলি, আপনারা কিন্তু চাইলে পোল মিনিমাইজ করতে পারেন এবং পরবর্তীতে পোল আবার ওপেনও করতে পারবেন। ওখানে দেখেন পোল ইন প্রোগ্রেস, ওইটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, অথবা এটা মিনিমাইজও করা যায়, ক্লোজ দিলে এটা মিনিমাইজ হবে, আবার ওপেন করা যাবে। সো যারা প্রশ্ন দেখতে সমস্যা হচ্ছে বা চিত্রটা দেখেন নাই, তারা একটু চিত্রটা দেখে নেন, দেখে তারপর পোল কোশ্চেনটা উত্তর করেন। হ্যাঁ, অনেকেই উত্তর দিয়ে দিচ্ছেন, ভেরি গুড। এবং এখনো পর্যন্ত পার্সেন্টেজ যেটা বলতেছে সেটা হলো আপনারা সঠিক উত্তরে আসলে ভোট বেশি দিচ্ছেন। আমি আর 7 সেকেন্ড দেই, 40 সেকেন্ড সময়।
ওকে, আমরা এন্ড করে দেই, আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু কমে গেছে পার্সেন্টেজ, 58% বলতেছেন এ। আচ্ছা, তা আমি একটু বলি, ম্যাথের ক্ষেত্রে আপনারা যেমন সবাই 90% উপরে সঠিক উত্তর দিচ্ছিলেন, এখন কিন্তু পার্সেন্টেজটা কমে গেছে। এ আসলে সঠিক উত্তর, কিন্তু আপনাদের অনেকেই আসলে ভুল করতেছেন। সো আমি একটু বলি, অনেকেই যেটা ভাবতেছেন সি আনসার দিচ্ছেন, সি আসলে ভুল উত্তর। এটা আসলে একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক। তো এটা স্থানাঙ্কের 3টা অক্ষ থাকে, একটা অক্ষ, এই হলো 2টা অক্ষ, এবং এই হলো 3টা অক্ষ। সো আনসার হবে আসলে এ। এখানে স্থানাঙ্ক ব্যবস্থার জন্য দেখানো হয়েছে, সো এই হবে সঠিক উত্তর। এই দুইটা কিন্তু ভুল। অনেকে ভাবতেছেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিনা, বাট শুরুর চিত্রটা এবং দ্বিতীয় চিত্র দিয়ে বোঝানো হচ্ছে এখানে এক্সিস। এটা হলো 1D, এটা হলো 2D, আর এটা হলো 3D। এই 3D বোঝানো হচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই এ হবে সঠিক উত্তর। ওকে, এটা আমার একটা ফেভারিট কোয়েশ্চেন। এটা সবাই ট্রাই করবেন, যারা যারা চিত্র দেখতেছেন। এটা কোনো পোল কোয়েশ্চেন না, এটা চ্যাট বক্সে লিখবেন এটা সঠিক উত্তর কি। এটা সঠিক উত্তর চ্যাট বক্সে দিবেন। ভালো মতো চিত্রটা দেখেন, খুব ভালো মতো চিত্র দেখেন, তারপরে সঠিক উত্তর দিবেন। হ্যাঁ, আমি যেটা দেখতেছি মাত্র হাতে গোনা 6-7 জন এটা সঠিক উত্তর, মানে উত্তর দেওয়ার ট্রাই করতেছেন। বাকিরা এখনো এটার উত্তর দিচ্ছেন না। আমি আরেকটু সময় দিই, বাকিদেরও একটু রিকোয়েস্ট করব চিত্রটা দেখে এই কোয়েশ্চেন মার্কে কি হবে এটা একটু ট্রাই করেন। কোয়েশ্চেন মার্কে কি হবে এটাই কিন্তু প্রশ্ন। ওকে, আচ্ছা, অনেকেই উত্তর দিয়ে দিয়েছেন। চলেন আমরা এটা শর্ট, প্রথম দিকে কয়েকজন সঠিক উত্তর দিয়েছেন, সো আমি গেস করতেছি তারা এই প্রশ্নটা আগে পড়েছেন, কারণ এই প্রশ্নটা আগে থেকে পড়া না থাকলে সঠিক উত্তর দেওয়া খুবই খুবই টাফ। আচ্ছা, আমি একটু বুঝাই। পি মানে কিন্তু পার্কিং, বুঝতেছেন, যেটা পার্কিং স্লট। তো আপনি, আবারও বলি, আপনি দেখতেছেন এটা এই পাশ থেকে, তাই না? কিন্তু গাড়িগুলো দেখতেছি ওই পাশ থেকে। ভালো মতো দেখেন, গাড়িগুলো কিন্তু এই পাশ থেকে দেখতেছে না, গাড়িগুলো ওই পাশ থেকে দেখতেছে। সো বেসিক্যালি এটা হলো 88, দ্যাটস ওকে, এটা হলো 88। তাহলে 88-র পরের সংখ্যাটা কি? 89। দেখেন, আপনি এই পাশ থেকে পড়তেছেন, কিন্তু গাড়ি তো এই পাশ থেকে পড়বে নাকি? তাহলে এটা হবে 8 আর 9, সরি 89 লিখি। আচ্ছা, তারপর এখানে গ্যাপ দিচ্ছে, তারপর দেখেন এটা হলো 9 আর 1, তাহলে এখানে গ্যাপ, এটা 9 এবং 1। ভালো মতো দেখেন, আপনি যদি গাড়ির থেকে চিন্তা করেন, গাড়ি থেকে চিন্তা করলে 8 8 8 9 গ্যাপ, এবং এখানে হলো 9 1, তাহলে এখানে কি হলো? এটা হবে 90, 90। তো 90টা যদি আপনি লিখেন, দ্যাট ইজ সি, এটা হলো সঠিক উত্তর। তো এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে এবং আবারও আসতে পারে। আচ্ছা, আমি একটু একটু ভুল দাগিয়ে দিয়েছি, দুঃখিত। উত্তর আসলে নিচেরটা হবে। এখানে 90, 90 কে এখন আপনি যদি এখানে লিখেন, তাহলে কিভাবে লিখবেন? এই আর এই, তাই না? এটাই তো লিখবেন। সো দ্যাট ইজ 90, বাট আপনি কি দেখবেন এই পাশ থেকে? এই পাশ থেকে দেখবেন 06। সো ডি হবে সঠিক উত্তর, ডি হবে সঠিক উত্তর। ওকে, হ্যাঁ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমি ভুলে সি দাগাই ফেলছি। উত্তর 90, উত্তর 90 তে কোনো কনফিউশন নাই, কিন্তু আপনি দেখবেন কত? 06, উল্টা দিক থেকে। আচ্ছা, এবার আমরা একটু প্রতিবিম্ব নিয়ে কথা বলবো। প্রতিবিম্ব প্রায় আমরা 3 রকম দেখেছি বিগত বছরগুলোকে একটু বিশ্লেষণ করে, যে আয়নায় প্রতিবিম্ব আসতে পারে, পানিতে প্রতিবিম্ব আসতে পারে, এবং দূরত্ব নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে। ওকে, তো আমরা এখন প্রথমে যে কাজটা করব, যে আয়নায় আপনাকে যে প্রশ্নগুলো করে, যে বিভিন্ন সংখ্যার প্রতিবিম্ব কি হবে বা বর্ণের প্রতিবিম্ব কি হবে, এগুলো আমরা একটা চার্ট আকারে আপনারা দেখিয়ে দিয়েছি। যে বাস্তবে এ, আয়নায় এ, এটা মোটামুটি দেখতে একই রকম, কিন্তু বিটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সি চেঞ্জ হয়েছে, ডি চেঞ্জ হয়েছে, ই চেঞ্জ হয়েছে, এফ চেঞ্জ হয়েছে, আবার এইচ এবং আই কিন্তু পরিবর্তন হয় নাই। তো একই সাথে দুইটা দেওয়ার অর্থ হলো আপনারা যেন বুঝতে পারেন যে কোন সংখ্যাটা বা কোন বর্ণটা পরিবর্তন হয় আয়নায়, আর কোনটা আয়নায় পরিবর্তন হয় না।
সো যেগুলো পরিবর্তন হয় না এগুলো আমরা একদম আলাদা করে নোট করে দিয়েছি, এগুলো একটু মাথায় রাখবেন, যেগুলো এক্স ওয়াই জেড এক্স ওয়াই ডাব্লিউ এ এইচ এগুলো আয়নায় পরিবর্তন হয় না। তো এটা বড় হাতের অক্ষরের সাথে সাথে কি করতে হবে, ছোট হাতের অক্ষরগুলো একটু জেনে রাখতে হবে যে কোনগুলো পরিবর্তন হয় কোনগুলো পরিবর্তন হয় না। তো এখানে লেখা আছে ILO VWX, এদের আয়নায় কোনো পরিবর্তন নেই। আচ্ছা, আয়নার পরে কি আমরা কি দেখবো, পানিতে দেখতে কেমন হয়। আচ্ছা, আমরা একটা ইয়াটাও দেখে নেই যে সংখ্যাগুলো দেখতে কেমন হয়। জিরোর কোনো পরিবর্তন নাই, 1 2 3 4 এরা পরিবর্তন হয়, আর লাস্টে গিয়ে 8 ওর আবার কোনো পরিবর্তন হয় না। সো 0 এবং 8 ছাড়া বাকি সবাই কিন্তু পরিবর্তিত হয়ে যায় আয়নায়। আচ্ছা, পানির কথা বলছিলাম, পানিতে আমরা সবগুলো একসাথে দিয়েছি যে ABCD, এ কে পানিতে দেখতে কেমন, বি কে পানিতে দেখতে কেমন, সি কে পানিতে দেখতে কেমন, এগুলো কিন্তু দেয়া আছে। তো এখান থেকে প্রশ্ন করা হয় যে নিচের কোনটিকে কোনটির বাস্তব প্রতিবিম্ব আছে, কোনটার পানিতে প্রতিবিম্ব আছে বা কোনটার প্রতিবিম্ব নাই। এর বাইরে আয়নাতে প্রতিবিম্ব দেয়। সো আয়নার ক্ষেত্রে মোটামুটি 90% প্রশ্ন আসলে ঘড়ি রিলেটেড। ওকে, যেমন ধরেন এটা হলো একটা নর্মাল ঘড়ি, স্বাভাবিকভাবে আমি দেখতেছি এখানে হলো 7টা 20, আয়নায় যদি এটা দেখেন তাহলে আয়নায় দেখতে এটা কত মনে হবে, তাই না? আয়নায় তো আর 7টা 20 মনে হচ্ছে না। সো এটা একটা সিস্টেম আছে, সিস্টেম হলো আপনি 11টা 1160 থেকে বিয়োগ করে দিবেন। যে এটা যদি প্রকৃত হয় আপনাকে প্রশ্ন করলো যে আয়নাতে কত হবে বা আয়নাতে দেখতে কত মনে হবে। সো এটা হলো 7টা 20, তাহলে 720 বিয়োগ করে দিলেন, এখানে হলো 40 আর এখানে হলো 4টা 40, দেখেন এটা কিন্তু 4টা 40ই হয়েছে। সো প্রকৃততে যদি 7টা 20 হয় আয়নাতে হবে 4টা 40। রিভার্স ভাবেও কিন্তু বলতে পারি, অর্থাৎ আয়নাতে যদি 4টা 40 হয় তাহলে প্রকৃততে হবে 7টা 20। আচ্ছা, সো এই জিনিসটা বোঝানোর জন্য একটা স্লাইড আমরা অ্যাড করেছি। এটা হলো ডিজিটাল ওয়াচ, এখানে লেখা নাই এটা আয়নাই নাকি বাস্তবে। তো আমরা প্রথমে ধরি যে এই প্রশ্নটা মানে এই প্রথম চিত্রটা এটা হলো আয়নায়। তাহলে আমি প্রথমে বলি এখানে আয়নায় কয়টা বাজে, সেটা হলো 9টা 30। এখন আপনাকে প্রশ্ন করা হলো এখানে বাস্তবে কত। তো বাস্তবে কি করব আমরা, 11টা 60 থেকে বিয়োগ করে দিব 9টা 30, এখানে আসবে 30, এখানে আসবে 2, মানে বাস্তবে হলো 2টা 30। ওকে, তো সেম ঘটনা দুইবার দেওয়ার একটাই কারণ যে একই ঘটনা আপনাকে বলতে পারে যেটা হলো বাস্তবে, তাহলে বাস্তবে কত হবে 9টা 30। আর যদি বলে এর আয়নায় প্রতিবিম্ব কত, তাহলে আপনি কি করবেন, ওই 11টা 30 থেকে বিয়োগ করে দিবেন, 11টা 60 থেকে বিয়োগ করে দিবেন 9টা 30, উত্তর সেম হবে 2টা 30, সেটা হলো আয়নাতে। তো এইভাবে কিন্তু ডিজিটাল ভাবেও প্রশ্নটা করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বার রিলেটেড একটা প্রশ্ন আপনাদেরকে শিখাবো। এই প্রশ্নটা প্রতি বছরই আসে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই ভালো মতো করতে হবে। প্রশ্নটা পড়ি, আগামী কালের 3 দিন পরে যদি রবিবারের পরের দিন হয়, খুবই কনফিউজিং করা হয় এটাতে, তাহলে গত পরশুর 2 দিন আগে কি বার ছিল। সো কিভাবে আমরা এটা করব, আমরা প্রথমে টুডেটাকে ডিফাইন করি যে আজকে হলো আজকের দিন, টুডে। এবার দেখেন আগামীকালের 3 দিন পরে, তাহলে এটা হলো টুমোরো। 3 দিন পরে মানে 1 দিন 2 দিন 3 দিন, 1 2 3। আগামীকালের 3 দিন পরে যদি রবিবারের পরের দিন হয়, ভালো মতো দেখেন আগামীকালের 3 দিন পরে রবিবারের পরের দিন, মানে এর মানটা দেয়া আছে সোমবার, রবিবারের পরের দিন তো সোমবার, তাই না? আগামীকালের 3 দিন পরে যদি রবিবারের পর দিন হয় তাহলে আগামীকালের 3 দিন পর হলো সোমবার। এবার বলছে গত পরশুর, মানে ইয়েস্টারডে, আর এটা হলো পরশু, ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশু 2 দিন আগে, এখানে একদিন এখানে একদিন, 2 দিন আগে কি বার ছিল, এটা হলো আপনার প্রশ্ন। তাহলে এরকম একটা যদি চার্ট এঁকে ফেলেন আপনার করাটা খুব সহজ হবে। এবার জাস্ট মাথায় মাথায় ক্যালকুলেশন করেন, এটা হলো সোমবার, রবিবার, শনিবার, শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল, সোম, রবি। আমার একটু সময় লেগে গেছে, এটা সঠিক উত্তর হবে রবিবার। তাহলে একটু ঠান্ডা মাথায় একটা ছোট্ট করে চার্ট করে নেবেন, করে আপনি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবেন যেটার আনসার কত। এবং আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখেন আপনি দেখবেন প্রত্যেক বছর প্রিলি এবং রিটেন এই প্রশ্নটা ভাই আসে, প্রতি বছর আসে, প্রিলিতেও আসে রিটেনও আসে। এরকম 2 দিন 3 দিন, গত পরশু 2 দিন আগে, গত পরশু 3 দিন আগে, এভাবে দেওয়া হয়। এবং এগুলো প্র্যাকটিস করে গেলে কিন্তু আপনি খুব সহজেই উত্তর বের করে ফেলতে পারবেন। এ হলো বার নিয়ে কনফিউশন যেগুলো হয়। এবার আমরা একটু দিক নিয়ে কনফিউশন দেখাই, এই দিকের প্রশ্নটাও একাধিকবার দেখা গিয়েছে। সো আমরা একটু প্রশ্নটা আপনাদের পড়ে শোনাই। ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, খুব ভালো।
বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। সো সূর্য কোন দিকে থাকে এটা আমি একটু সাথে বলে রাখি। সূর্য থাকে হলো মানে সূর্য উঠে কোন দিকে, সেটা হলো পূর্ব দিকে, তাই না? আচ্ছা, কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি আবার বাম দিকে ঢুকলেন। আচ্ছা, একবার বাম দিকে ঘুরছেন, দেন আবার বাম দিকে ঘুরছেন। এখন ডানে কোন দিক? আচ্ছা, খুবই কনফিউশন করানো হয়েছে যে এখন ডানে কোন দিক। আচ্ছা, এখন যাদের দিক নিয়ে সমস্যা নেই তারা মনে হয় জানেন যে হাতের বাম দিকে পূর্ব, এটা হলো পশ্চিম, এটা হলো উত্তর, এবং এটা হলো দক্ষিণ। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। এবার আমরা ওদের সাথে কম্পেয়ার করি। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে, মানে হলো আপনি আছেন এখানে আর সূর্য আছে সামনে, এটা হলো সান, সূর্য। তারপর কি বললো, কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরছেন। বাম দিক দেখেন, আপনি যদি সূর্যের দিকে তাকায় থাকেন বাম দিক কিন্তু উপরে হবে, তাই না? আচ্ছা, কয়েক মিনিট পর আপনি আবার বাম দিকে ঘুরলেন। এবার আপনি উত্তর দিকে আছেন, তার আবার বাম দিক। তার বাম দিক মানে কি? পশ্চিম। তাহলে আমি এটা উপরে আঁকি, তাহলে একটু আপনাদের বুঝতে সুবিধা হবে। এই লাইনটা উপরে লিখি। বাম দিকে গেলেন, দেন আবার বাম দিকে গেলেন। আচ্ছা, পারলাম। এখন ডানে কোন দিক? এবার মনে করেন আপনি উল্টা দিকে তাকিয়ে আছেন, পশ্চিম। তার ডানে হলো কি? উপরের দিকে। তার ডানে কোন দিক এটাই জিজ্ঞেস করা হয়েছে। সো হোয়াট ইজ ডানে? উত্তর। উত্তর হলো সঠিক উত্তর। উত্তরই হলো সঠিক উত্তর। আচ্ছা, আমি একটু চ্যাট বক্স চেক করে দেখি আপনাদের কে কে উত্তর দিয়েছেন। হ্যাঁ, উত্তর দিয়েছেন। উত্তর দুইজন দিয়েছেন, তিনজন। রাফি ভাই বলছেন, কাজিম ভাই বলছেন, সৌরভ ভাই বলছেন। এখন অনেকেই বলে দিচ্ছেন। সো এগুলো কি করতে হবে? জাস্ট ঠান্ডা মাথায় ট্রাই করতে হবে। ঠান্ডা মাথায় ট্রাই করলে এগুলো চলে আসবে। ঠিক আছে? তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আমাদের চেষ্টা ছিল কিছু গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে আলোচনা করা এবং তার স্পেশাল কিছু ভার্সনও দেখানো, এবং সহজ কিছু বিষয় যেগুলো বারবার পরীক্ষায় আসে। তো সব বিষয় মিলে আশা করছি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি আমি। আমার সাথে আরেকজন ভাইয়া ছিল, রিয়াজ মাহমুদ, উনি আপনাদের কিউ এন্ড তে সব সাপোর্ট দিয়েছে। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে কিছু কথা আছে, ভাইয়া কিছু কথা বলবে, এবং এরপর আমরা আজকের ক্লাসটা এখানে এন্ড করে দেব। আচ্ছা, আমি একটু আপনাদের সাথে অ্যাড করি। ভাইয়া মনে কিছু কথা বলতেছিলেন, ওটা শোনা যাচ্ছিল না। উনি আমার পাশেই আছেন, উনি একটু আপনার সাথে কথা বলুক। আচ্ছা, আমি মামুনুল হাসান মামুন বলছি, উত্তরণ থেকে। তো বিষয়টা হচ্ছে যে আজকে আপনারা যে ক্লাসটা করছেন ম্যাথমেটিক্যাল রিজনিং, এই ক্লাসটার উপর আগামী সোমবারে এক্সাম থাকবে।
তো সবাই একটু এক্সামে অ্যাটেন্ড করবেন। আর এক্সামটা দিতে হলে হচ্ছে যেখান থেকে ক্লাসে জয়েন করছেন ঠিক এখানেই দেখবেন যে এক্সাম লেখা আছে, এবং এক্সামের মধ্যে যাবেন। এক্সামের মধ্যে যাওয়ার পরে দেখবেন লেখা আছে নিচে টেক এক্সাম। তো টেক এক্সামে ক্লিক করার পরেই আপনারা এক্সামটা দিতে পারবেন। 15 মিনিটের একটা এক্সাম, 30টা কোশ্চেন থাকবে। তো সবাই একটু এক্সামটাতে অ্যাটেন্ড করবেন, এবং নেক্সট ডে আপনাদের 18 তারিখে বাংলার উপরে ক্লাস থাকবে। তো সবাই একটু টাইমলি অ্যাটেন্ড করবেন। আর সবাইকে একটু ভর্তি হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনারা ভর্তি হইলে একটা সুবিধা হবে কি, 43তম যে বিসিএস এর আমাদের এখানে যদি ভর্তি হয়ে যান, তাহলে যে ফ্রি ক্লাসগুলো আছে, ফ্রি ক্লাসগুলো তো দেখা যাচ্ছে ভাইয়ের সাথে আপনি কমিউনিকেশন খুব ভালোভাবে করতে পারবেন। আর আপনি যদি ভর্তি না হন, দেখা যাবে যে আপনার ক্লাসগুলো এখন সরাসরি ইউটিউবে চলে যাচ্ছে, ইউটিউব থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর যদি ভর্তি হন, আপনার ক্লাসটা জুমে আপনি করতে পারবেন, এবং এই যে কিউ&এ এবং চ্যাট বক্স এবং পোল কোশ্চেন, এগুলাতে খুব সুন্দরভাবে ভাইয়ের সাথে রেসপন্স করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়টা। আর আমাদের নেক্সট আপনারা যেটা জিজ্ঞাসা করতেছিলেন দেখলাম আমি কিউ&এ তে, তো আগামী 6 তারিখ থেকে হচ্ছে আমাদের মূল প্রোগ্রামটা শুরু হবে। আর এটার রুটিনটা শীঘ্রই চলে আসবে। রুটিন চলে আসলে পরে ওয়েবসাইটে আমরা দিয়ে দিব, এবং ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। এটা এখনো প্রসেসিং এ আছে। আর ওইখানে সিলেবাসে দেয়া থাকবে। আপনি বেশ কয়েকজন দেখলাম আমাকে কিউএনএ তে জিজ্ঞাসা করছেন যে সিলেবাসটা কোথায় পাবো, প্রতিদিন যে ক্লাসগুলো হচ্ছে। তো আমরা যখন মূল রুটিনটা প্রোভাইড করব, তখন ওইখানে সিলেবাস দেয়া থাকবে যে প্রতিদিন কি কি টপিকের উপরে ক্লাস হচ্ছে। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমাকে চ্যাট বক্সে একটু দিতে পারেন। আমি আচ্ছা, বইগুলা বইগুলা যারা ভর্তি হচ্ছেন, আমরা বইগুলা রেডি হয়ে গেলে আপনাদের ফোনে এসএমএস করব। এসএমএস করলে আপনাদের নিকটস্থ ব্রাঞ্চ থেকে আমাদের বইগুলা সংগ্রহ করতে পারবেন। আর কোনো কিছু জানার আছে? আচ্ছা, ফ্রি ক্লাস হচ্ছে আমাদের সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা, কিন্তু যখন রেগুলার ক্লাস হবে তখন 2.5 ঘন্টা সময় থাকবে। হ্যাঁ, আজকের মেহেদি বলেছে আজকের পিডিএফটা কি পাবে। হ্যাঁ ভাই, আজকের পিডিএফটা পাবেন আপনি। ফ্রি ক্লাসগুলোর নোটিফিকেশন, না ভাই, নোটিফিকেশন আসলে ফ্রি ক্লাসের যে প্রোগ্রামটা দেয়া আছে আমাদের ওয়েবসাইটে uttaran.academy-তে, আপনি ওইখানে ঢুকলে ফ্রি কোর্সের ইসের মধ্যে রুটিনটা দেয়া আছে, ফ্রি কোর্সের প্রোগ্রামের মধ্যে রুটিনটা দেয়া আছে। রুটিনটা ডাউনলোড করে নিতে পারলে, নিলেই আপনি ওই টাইমলি ক্লাসে ঢুকবেন। এটার জন্য আলাদা নোটিফিকেশনের প্রয়োজন নেই। হ্যাঁ, ভর্তিকৃতরা তো অবশ্যই পিডিএফ পাবে। হ্যাঁ, ফ্রি ক্লাসগুলো হচ্ছে আমাদের 6টায় দেয়া আছে। রাফি জিজ্ঞাসা করেছে, ফ্রি ক্লাসগুলো হচ্ছে 6টায় দেয়া আছে আপনাদের। বাকি মূল প্রোগ্রাম যখন শুরু হবে, তখন ক্লাসগুলো 6:30টার সময় হবে। আসলে মূল ক্লাস, কাজিম জিজ্ঞাসা করেছেন মূল ক্লাসে, কোনো ক্লাসেরই আসলে ভাই নোটিফিকেশন দেওয়া হবে না, আমাদের রুটিন দেয়া থাকবে। রুটিন অনুযায়ী আপনি প্রত্যেকটা ক্লাসের ঠিক 10 মিনিট আগে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। সফটওয়্যারে ঢুকে uttaran.academy-তে ঢুকে ক্লাসে জয়েন করতে পারবেন। হ্যাঁ, আলামিন ভাইয়া জিজ্ঞাসা করছে ভিডিওটা। হ্যাঁ, ওয়েবসাইটে তো ভিডিও পাবেন আপনি। তো আমি যাদের চ্যাট গুলা দেখতে পাচ্ছি, এগুলা আসলে আপনারা সবাই ভর্তিকৃত স্টুডেন্ট, আপনাদের জন্য তো সবকিছুই থাকবে। তো বাকি যারা ভর্তি হয়নি, ইউটিউবে অনেকেই আছেন, তো তারা একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন। ভর্তি হয়ে গেলে আপনারা সবকিছুই সময় মতো পেয়ে যাবেন, এবং এই যে ক্লাস এবং ভিডিওগুলা সুন্দরভাবে পাবেন, এবং ভাইয়ের সাথে কমিউনিকেশন গুলাও করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই আমরা তাহলে শেষ করে দিই। আর আপনাদের যদি আরো ডিটেইলস কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটে কল সেন্টারের নাম্বার দেওয়া আছে, কল সেন্টারে নাম্বারে ফোন দিয়ে ডিটেইলস আপনারা জানতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।